গল্পের নাম শ্রাবণ রাতের বৃষ্টিতে। কলমে নুরুন্নাহার তিথি। গল্পের তৃতীয় পর্ব। শ্রাবণ বাহিরে বের হবে বলে রেডি হচ্ছিল, তখন কল আসাতে ফোনটা বিছানা থেকে উঠিয়ে আরশির নাম্বার দেখে খানিক অবাকের সাথে মৃদু হাসেও। রিসিভ করে প্রথমেই বলে, কি ব্যাপার? আজকে এই সময় কল করলে? তুমি এখন ভার্সিটিতে না? সোহা মুখ চেপে হাসে খানিক। ফোন লাউড স্পিকারে দেওয়ার দরুন আরশি প্রত্যুত্তরে কিছু বলতে মুখ খুলবে, তার আগেই সোহা আরশির মুখ চেপে ধরে প্রথমে সালাম দিয়ে বলে, ভাইয়া, আমি আরশির ফ্রেন্ড সোহা। ফোনটা আরশির ফোন থেকে আসলেও ফোনটা আমি করেছি, আরশি করেনি। শ্রাবণ অপ্রস্তুত হয়ে সালামের জবাব দিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি। কথা সম্পূর্ণ করার আগেই সোহা মাঝে বলে ওঠে, আপনি বুঝতে পারেননি, তাই তো? আসলে আমি আরশিকে জোর করেছি যে এখন কল করি। আমাদের এখন লাঞ্চ ব্রেক তো। মানে অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেক না, এমনি ক্লাস ব্রেক। আমরা একটু পর লাঞ্চ করব আর কি। শ্রাবণ খানিক হাসার চেষ্টা করে বলে, ওহ আচ্ছা। সোহা মোটেও দমবার পাত্রী নয়। সে ফের বলে ওঠে, আপনি লাঞ্চ করেছেন না ভাইয়া? জি। আপনার সাথে একটু গল্প করতে ফোন করলাম। আপনি কি বিজি? শ্রাবণ সৌজন্যে বলে, না না আপু, এমনি একটু। আবার শ্রাবণকে তার পুরো কথা শেষ করতে দেয় না সোহা। পুনরায় বলে, আপনার ও আরশির বিয়ের সম্পর্কে আগে থেকে জানতাম না। হুট করে আরশি বলে যে ওর বিয়ে হয়ে গেছে, মানে টোটালি একটা সারপ্রাইজিং ব্যাপার। আপনার সাথে পরিচয়ও নেই। শ্যালিকা হিসেবে দুলাভাইয়ের সাথে একটু টুকটাক পরিচয় থাকতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া, আপনি বিয়ের পরপরই বউকে এত দূরে একা পাঠিয়ে দিলেন। একসাথে টাইম স্পেন্ড করারও তো একটা ব্যাপার আছে। সোহার কথায় এবার আরশি ভীষণ বিরক্ত হয়ে বলে ওঠে, শ্রাবণ, আমি আপনাকে বাসায় পৌঁছে কল করব। অ্যাকচুয়ালি আমার ফোনের ব্যাটারি প্রায় ডেড। টুকটাক কিছু খেয়ে লাইব্রেরিতে গিয়ে একটু চার্জ দিব ফোনটা। শ্রাবণ স্বস্তির শ্বাস নিয়ে বলে, ওকে। আমিও একটু বেরোচ্ছি। ওকে, সাবধানে যাবেন। টাটা। শ্রাবণও বাই জানায়। আরশি কল ডিসকানেক্ট করে সোহার গলা চেপে ধরে বলে, এই তুই এত বকবক কিভাবে করিস রে? কি সব বলছিলি? আজব। সোহা নিজের কাঁধের কাছের চুলগুলো পিছনে ঠেলে ডোন্ট কেয়ার মুডে বলে, কি এমন বললাম? একটু আলাপ করছিলাম, যা তোর পছন্দ হলো না। আর ইউ জেলাস বেবি? আরশি মুখ কুঁচকে নেয় আর বলে, জেলাস? তাও তোর এসব ননসেন্স কথাবার্তায়। শ্রাবণ লিটারেলি বিরক্ত হচ্ছিল। সোহা খানিক অভিমানের ভান ধরে, মোটেও না। ভাইয়া কি সুন্দর করে আমার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল। তোর মাথা। সে জাস্ট ভদ্রতা দেখাচ্ছিল। হুম। উঠো এবার। লিসা ও মোনা চলে এসেছে। বলতে বলতে আরশি উঠে দাঁড়ায়, সাথে সোহাও। এরপর ওরা ক্যান্টিনের দিকে হাঁটতে থাকে। শ্রাবণ তার বোন জামাই ও ভাগ্নেকে নিয়ে এসেছে একটা পার্কে। এসেই ফুচকা অর্ডার করে। স্নিগ্ধা অবাক হয়ে শুধায়, ভাইয়া তুমি ফুচকা খাবে? হ্যাঁ। তুমি ফুচকা খাও? কখনো তো খেতে দেখলাম না। শ্রাবণ আমতা আমতা করে উত্তরে বলে, কখনো খাইনি তো কি হয়েছে, এখন খাবো। ফুচকা খাওয়া তো আর নিষিদ্ধ কিছু না। এটা খুব টেস্টি একটা খাবার। আমি জানি এটা খুব টেস্টি একটা খাবার, কিন্তু তোমাকে কখনোই খেতে দেখিনি।
তোমার মনে আছে স্কুলে যে তুমি আমাকে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেখেছিলে, তখন তুমি কলেজ থেকে ফিরছিলে। আমাকে ফুচকা খেতে দেখে তোমার সেই কি রাগ! বলেছিলে এই পচা পানিতে চুবিয়ে মানুষের পায়ের ময়লা দিয়ে বানানো ফুচকা খাচ্ছিস। তোর পেট খারাপ হবে না তো? কার পেট খারাপ হবে? আর আজ সেই তুমি নিজে ফুচকা খাচ্ছ। শ্রাবণ থতমত খেয়ে আশেপাশে তাকায়। অতপর ফুচকাওয়ালার দিকে নজর যেতেই দেখে ছেলেটা তার দিকে কেমন কেমন করে দেখছে। শ্রাবণ অপ্রস্তুত হয়ে বলে, একসময় পছন্দ ছিল না, এখন পছন্দ হয়েছে। মানুষের পছন্দ বদলাতেই পারে, তাই না? স্নিগ্ধা মাছি তাড়ানোর মতো করে বলে, তোমার পছন্দ আবার বদলায়? হা, বলো, আজ সূর্য হয়তো বিপরীত দিকে উঠেছে, তাই তোমার আজ ফুচকা খেতে মন চেয়েছে। সমস্যা নেই, খাও। শ্রাবণ আর তার বোনের সাথে কথা বাড়ালো না। ফুচকাওয়ালা ছেলেটাকে বলল, শোনো, বোম্বাই দিয়ে বানাবে, ঝাল ঝাল যেন হয়, খুব মজা করে বানাবে কিন্তু। স্নিগ্ধার চোখ যেন এবার কপালে ওঠার জোগাড়। সে তার স্বামীকে ধরে বলে, এই শোনো, আমাকে একটা চিমটি কাটো তো। আমার না বিশ্বাস হচ্ছে না। কি হচ্ছে আশেপাশে? ভাইয়ার কি হলো? ইরফান সত্যি সত্যি চিমটি কেটে বসল। তার বউ এই প্রথমবার তাকে চিমটি কাটতে বলেছে, তাও স্বেচ্ছায়। এই সুযোগ সে কিভাবে মিস করতে পারে? চিমটিটা বোধহয় বেশ জোরেই ছিল। স্নিগ্ধা মৃদু চিৎকার করে ইরফানের বাহুতে দুটো কিল বসাতে বসাতে বলে, এত জোরে চিমটি কাটতে বলেছি তোমাকে, আস্তে কাটা যেত না? ইরফান নিজের বাহুতে হাত বুলাতে বুলাতে মিনমিন করে বলে, সরি, বুঝতে পারিনি। বাবা মায়ের এই কাণ্ড দেখে ইশরাক মুখ চেপে হাসছে। এদিকে শ্রাবণ ফুচকার অপেক্ষায়। আজ সে আরশিকে দেখিয়ে দেবে সেও ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খেতে পারে। এদিকে ফুচকাওয়ালা ছেলেটার স্নিগ্ধার কথাগুলো ইগোতে খুব লেগেছিল, তাই সে ভেবে নিয়েছে শ্রাবণের ফুচকাতে সে ভর্তি করে মরিচ দেবে। বেচারা শ্রাবণ তো আর ফুচকাওয়ালার মনের খবর রাখে না। 3 প্লেট ফুচকা চলে আসার পর শ্রাবণ, স্নিগ্ধা ও ইরফান নিজেদের প্লেট নিয়ে নেয়। ইশরাক এদিকে চকলেট খাচ্ছে। স্নিগ্ধা তো ফুচকা দেখেই প্রথমে একটা টপ করে মুখে পুরে নিল। ইরফানও আস্তে আস্তে খাচ্ছে, কিন্তু শ্রাবণ একটা ফুচকা হাতে নিয়ে ফুচকার চেহারাটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আর নিজের বোন ও বোন জামাইয়ের প্লেটের দিকেও তাকাচ্ছে। তার প্লেটের ফুচকাগুলো একটু ভিন্ন ভিন্ন লাগছে। মনে হচ্ছে কাঁচা পাকা মরিচের পরিমাণটা খানিক বেশি। ভাইকে এভাবে তাকাতে দেখে স্নিগ্ধা ইশারায় খেতে বলে। শ্রাবণ ঢোক গিলে স্নিগ্ধা কিভাবে খাচ্ছে তা দেখে সেটা অনুসরণ করে একটা মুখে দেয়। সাথে সাথে তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। ফুচকাওয়ালা ছেলেটা এইটা দেখে নিজের গলার গামছাটা একটু ঝাড়া দিয়ে আবার গলায় পরে নেয়। শ্রাবণ একবার ভাবছে মুখ থেকে ফেলে দিবে নাকি খেয়ে নিবে। তার জিহ্বা জ্বলে যাচ্ছে। স্নিগ্ধা বিষয়টা লক্ষ্য করে মুখেরটা গিলে বলে, কি ভাইয়া, এমন দম ধরে বসে আছো কেন? মুখেরটা গিল। শ্রাবণ অসহায় দৃষ্টিতে জোরপূর্বক হেসে কোনোমতে গিলে নেয়। অতপর মুখ চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। চোখের কার্নিশ বেয়ে জলও গড়াতে শুরু করেছে। স্নিগ্ধা মিটিমিটি হেসে তার ভাইয়ের প্লেট থেকে একটা ফুচকা উঠিয়ে সুন্দর করে টক পানিতে ডুবিয়ে বলে, একটা খেয়েই এই অবস্থা তোমার? আমার প্লেটের দিকে তাকিয়ে দেখো, আর মাত্র 2টা বাকি আছে। তুমি একটা খেয়েই কেঁদে ভাসাচ্ছ। নাও নাও, আরেকটা জলদি জলদি মুখে পুরে নাও। রেশ থাকতে থাকতে খেয়ে ফেললে ঝালটা কম লাগে।
এই বলে স্নিগ্ধা তার ভাইয়ের মুখে থেকে হাতটা সরিয়ে আরেকটা ফুচকা মুখের ভেতরে ঠুসে দিল। এবারেরটা শ্রাবণ আর গিলতে পারল না। সে মুখ থেকে ফেলে দিয়ে এক হাত মাথায় দিয়ে ফুচকাওয়ালার মাঝারি সাইজের পানির কলসিটা নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগল। স্নিগ্ধা তো হেসেই পড়ে যাচ্ছে। ইরফান প্লেট রেখে এগিয়ে গিয়ে শ্রাবণের পিঠে আলতো মালিশ করছে। ইশরাকও তার মামার অবস্থায় একটা চকলেট এগিয়ে দিল। শ্রাবণও সেটা লুফে নিল। ফুচকাওয়ালা ছেলেটা বলে, মামা আফনেই তো কইলেন বেশি বেশি কইরা বোম্বাই মরিচ ঝাল দিতে। আমি তো তাই দিছি। আফনে কইবেন না যে আপনি জাল খাইতে পারেন না। কইলেই তো আমি আডনেরে মরিচ দিতাম না। শ্রাবণ হাঁপাতে হাঁপাতে বলে, তুমি আমার প্লেটে এত মরিচ দিয়েছ। ওরা তো ঠিকই খেতে পারছে। আফনেই না কইলেন। নাইলে আমার কি এত শখ? নিজের বিজনেসের লস কর্মু। মরিচের দাম জানেন আফনে? ইরফান বলে, হয়েছে হয়েছে। তোমার কত টাকা হলো? 3টা প্লেটের 150 টাকা। ইরফান নিজের মানিব্যাগ খুলে টাকা দিতে নিলে শ্রাবণ বাধা দেয়। বলে, আমি তোমাদের ফুচকা খাওয়াতে এনেছি। বিলটা আমি দিব। অতপর শ্রাবণ ফুচকাওয়ালার বিল মিটিয়ে চলে যেতে নিলে স্নিগ্ধা বলে, দাঁড়াও ভাইয়া, ফুচকাগুলো খেয়ে নেই। তোমরা খেতে না পারো, আমি তো খেতে পারবো। আমি তো ঝাল খেতে পারি। বলেই স্নিগ্ধা প্রথমে ইরফানের প্লেটের বাকি ফুচকাগুলো খেয়ে নেয়, তারপর শ্রাবণের প্লেটের একটা মুখে নিয়ে বলে, এটা একটু বেশি ঝাল, তবে মজাও। স্নিগ্ধার খাওয়া দেখে শ্রাবণ মাথায় হাত দিয়ে তুলে বসে পড়ে ভাবতে থাকে, আরশির সাথে যদি ফুচকা খেতে যায় আর এরকম ঝালের ফুচকা যদি খেতে দেয়, সে তো খেতে পারবে না। তখন আরশি তার মজা উড়াবে। ভেবে ভেবেই মনে মনে ভীষণ দুঃখ পেল শ্রাবণ। স্নিগ্ধার খাওয়া শেষ হলে ওরা 4 জন পার্কে হাঁটতে থাকে। হোটেল থেকে বেরিয়ে কিছুটা হাঁটতেই আরিয়ার মন ভালো হয়ে গেল। হোটেলে ঢোকার সময় আশিকের সাথে তর্ক করতে করতে ঢুকেছিল। বেচারা আশিক তর্কে হার মেনে নিয়েছিল যদিও। দুজনে এখন হালকা ভেজা সবুজ ঘাস সম্বলিত রাস্তা দিয়ে হাঁটছে। একটা দোকানে বসে চা খেয়েছে কিছুক্ষণ আগেই। এখন একটু উঁচু জায়গা থেকে সূর্যাস্ত দেখার অভিলাষে যাচ্ছে। তাদের রিসোর্টটাও সুন্দর। রাতে সেখানে বসে দুজনে তারা দেখবে। পরন্ত বিকেল। দুজনে একে অপরের হাত ধরে নীরবে হাঁটছে। কোলাহল বেশ কম। আরিয়া নীরবতা ছিন্ন করে বলে, আশিক, আমাদের বিয়ে হলো 2 সপ্তাহ হলো। তাই না? আগদের 2 সপ্তাহ। ওই একই। এই 2 সপ্তাহে আমি তোমার সাথে বেশিরভাগ সময় ঝগড়াই করেছি, তাই না? আশিক নীরবে হাসে। আরিয়া হালকা ঝুঁকে আশিককে হাসতে দেখে নিজেও হাসে। অতঃপর বলে, বিয়ের আগে আমাকে দেখে তোমার মনে হতো আমি এত ঝগড়ুটে? আশিক জবাবে বলে, মোটেও না। তুমি সবসময় শান্ত থাকতে। আরিয়ার পাল্টা প্রশ্ন, তাহলে এখন কি তোমার মনে হচ্ছে না যে মেয়ের প্রেমে পড়েছিলে এই মেয়েটা সেই মেয়েটা না? না, আমি এনজয় করি এসব। খালুজান আমাকে একটা কথা বলেছিল, মেয়ে জাতি ইচ্ছে করে পুরুষকে রাগায় যাতে তাদের ধৈর্য দেখতে পারে। কারণ পুরুষের রাগ ভয়ানক। আবার ভালোবাসাও। রাগটা নারীকে না দেখানোই শ্রেয়। তাও অনেক অনেক সময় পারিপার্শ্বিক কারণে রাগটা দেখিয়ে ফেলি। আরিয়া লাজুক ও নীরব হাসল। অতঃপর আশিকের হাত ছেড়ে বাহু জড়িয়ে সামনের দিকে চেয়ে প্রশস্ত হেসে নির্বিকারে হাঁটতে লাগল। যেন আশিক কিছু বললেও তার কিছু যায় আসে না। আশিকও চোরা হাসে। আজ সূর্যাস্তটা বুঝি আরো রাঙাবে। পরদিন রাতে আরশি শ্রাবণের সাথে কথা বলছে। তখন শ্রাবণ বলে, তোমার কাছে কোনো নীল শাড়ি আছে?
না। কেন? শ্রাবণ অবাক হয়ে শুধায়। সত্যি নেই। মেয়েরা তো নীল শাড়ির প্রতি দিওয়ানা থাকে। ওরা নিজেদের আকাশের রঙে সাজাতে চায়। আরশি গালে হাত দিয়ে বলে, আমি তো শাড়িই পরি না। আমার নিজস্ব শাড়ি বলতে এখন দুটো। একটা হালকা টিয়া রঙের, আরেকটা আক্তেরটা। শাড়ি সামলানো সোটাফ। শ্রাবণ মৃদু ধমকে বলল, কিসের টাফ? কোনো টাফ না। তুমি শাড়ি পরবে। আরশিও মুখ বাঁকিয়ে বলে, পরব না। আমার ভাল লাগে না। আরুর বিয়ের দিন মায়ের অনেক বলার পর পড়েছি। এখন আপনি এসব বলবেন না তো? আমি তোমাকে শাড়িতে দেখতে চাই, তাই চিন্তা করছি। আরশি শ্রাবণকে কথা মাঝপথেই থামিয়ে বলে, আপনার চিন্তা আপনি আপনার কাছেই রাখেন। আমি শাড়ি পরছি না। বাই। বলে কল কেটে দিল। পাশে সোহা গালে হাত দিয়ে বসা। সোহা বলল, এমন করিস কেন? তোর শাড়ি পরা যে কয়েকটা ছবি দেখেছি, তোকে কিন্তু শাড়িতে অনেক সুন্দর লাগে। লাগুক। আমার ঝামেলা লাগে। আর তুই এই লোককে চিনিস না। আমার তো ভয় হচ্ছে এনা আমার জন্য খালি শাড়ি আনে। অনেক জেদি সে। সোহা উঠে দাঁড়ায়। রুম থেকে বেরোতে বেরোতে বলে, তোর কি জেদ কম নাকি? কথায় আছে না, যেমনটার সাথে তেমনটা মিলে। কি বললি তুই? আরশি খেপে গেল। তেরে যেতেই সোহা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আরশি মুখ গোমরা করে কিছুক্ষণ বসে থেকে বই নিয়ে বসে। 2 দিন পর আরিয়া ও আশিক ঢাকায় ফিরে এসেছে। ওরা একদিন আরো বেশি থেকেছে। সাজেক 2 রাত থেকে পরদিন নীলগিরিতে গিয়েছিল। ভেবেছিল সাজেকে 1 রাত থাকবে, কিন্তু আরিয়ার কারণে বেশি থাকতে হলো। এসেই দেখে নাহিদ সোফায় পায়ের উপর পা তুলে বসা। নাহিদের পাশে একটা মেয়ে লাল শাড়ি পরে বসা। অপর পাশের সোফায় মিসেস নেহা ও হাসান আহমেদ গম্ভীর মুখে বসে আছেন। কাজের মেয়েটি আরিয়া ও আশিকের জন্য দরজা খুলে দিয়ে বলে, ছোট ভাই, ভাবি, বড় ভাইয়ে তো বিয়া কইরা লইয়া আইছে। ওইয়ে দেহেন পাতলা শাড়ি পইরা বইসা আছে মায়াটা, বারবার ঘুমটা ঠিক করার নামে কি যে করতাছে। চাচায় তো হহুত রাইগা আছে। আশিক বলে, খালামণিও মানছে না। কাজের মেয়েটি জবাব দেয়, আফনে কোনোদিন চাচিয়ামারে দেখছেন বড় ভাইয়ের বিরুদ্ধে কিছু কইছে? আইজো কিছু কয় না। চাচাজানরে মানানোর চেষ্টা করতাছে। আরিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। কাজের মেয়েটি চলে যেতেই আরিয়া আশিককে বলে, তুমি ড্রয়িং রুমে উনাদের কাছে গিয়ে বসো না হয়। আমি ব্যাগপত্র নিয়ে রুমে যাচ্ছি। আর শোনো, ছেলের বউ মানবে কি মানবে না, এটা উনাদের ব্যাপার। তুমি কিছু বলতে যেও না। হুম। ভাইয়া এমনিতেই আমার উপর খ্যাপা। আরিয়া ব্যাগ নিয়ে রুমে চলে গেল। আশিক ড্রয়িং রুমে যেতেই মিসেস নেহা উঠে এসে ধিমি স্বরে বলেন, তোর খালুকে একটু রাজি করা না বাপ। তোর খালু মানবে না বলে দম ধরে বসে আছে। তোর ভাইও জেদ ধরে বসে আছে। আমি কি করব? ভাইয়ার বিয়ে তো তোমরা একসময় না একসময় দিতেই। আর তোমরা এও জানো ভাইয়ার পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে দিতে হতো। তাহলে এখন মানছে না কেন? মেয়েটা তোর খালুর সিলেটের অফিসের, এজন্যই মানছে না। দাঁড়াও কথা বলি। তুমি খালুকে একটু উনার রুমে আসতে বলো। আচ্ছা। ওদিকে নাহিদ আশিককে দেখে ভেতরে ভেতরে ফুঁসছে। আশিককে এখন তার সহ্য হয় না, কিন্তু তারই বাবা মা আশিককে মাথায় তুলে রাখে। মিস্টার হাসান স্ত্রীর কথা শুনে নিজের রুমে যান। সেখানে আশিক জিজ্ঞাসা করে, খালু, ভাইয়া যখন বিয়েটা করেই ফেলেছে তাহলে? থামো তুই। জানিস তুই মেয়েটার ব্যাপারে কিছু?
আমার অফিসে রিসেপশনে বসে মেয়েটা। সেটা আসলে সমস্যার কথা না। তোর কি মনে হয় অফিসের কানাঘুষা আমি কিছু জানি না? মেয়েটার সম্পর্কে ভালো কোনো কথা আমার কাছে আসেনি। আমি মেয়েটাকে কয়েকবার সাবধান করেছিলাম, অফিস কাজের জায়গা, এখানে এসে রং তামাশা করার না। আর তোর ভাই সেই মেয়েকেই বিয়ে করে এনেছে। কিন্তু খালু, এখন তো কিছু করার নেই। বিয়েটা তো হয়ে গেছে। আর ভাইয়ার জেদ তো তুমি জানোই। এখন যদি তুমি কিছু না মানো তাহলে হিতে বিপরীত হবে। কিন্তু এই মেয়েকে ঘরে তুললে অশান্তি আরো বাড়বে। কিন্তু ঘরে যদি না তোলো, ভাইয়া তো এই মেয়েকে নিয়েই অন্য কোথাও থাকবে। এখন যদি এই মেয়েটার ভাইয়াকে কোন ক্ষতি করার ইচ্ছা থাকে তাহলে সে বাহিরে থাকলে আরো বেশি করতে পারবে। ঘরে থাকলে কিছু তো ভয় থাকবে। তুই আর তোর খালা দুজনেই নরম মনের। তোর ভাইয়ের কোনো ক্ষতি এই মেয়ে করবে না। তোর ভাই এই মেয়েকে বিয়ে করে এনেছে আমাদের উপর শোধ তুলতে। কি আর শোধ তুলবে? আমাকে ও আরিয়াকে বাড়ি ছাড়া করবে তো। ভাইয়া যদি বলে তাহলে আমি আজকেই আরিয়াকে নিয়ে এখান থেকে চলে যাব। খবরদার, তোর মাকে তোর খালা কথা দিয়েছে তোকে কখনো নিজের ছেলের থেকে নিচু নজরে দেখবে না। মিস্টার হাসান কষ্ট থেকেই কথাটা বললেন। আশিক মলিন হেসে তার খালুর কাঁধে হাত রেখে বলে, মেনে নাও, যার ভাগ্যে যা আছে তাই হবে। ভাইয়া এমনিতেই তোমাদের উপর রাগ। এখন যদি তোমরা মেনে না নেও তাহলে সেই রাগের আগুনে আরো ঘি পড়বে। মিস্টার হাসান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলেন, এই ছেলেই আমার নাম ডুবাবে। অতঃপর রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যান। আশিকও পিছু যায়। তিনি ড্রয়িং রুমে গিয়ে বলেন, তোমাদের মেনে নিলাম কিন্তু আমার কিছু শর্ত আছে। মুশফিকা মানে নাহিদের বউ আর অফিসে যাবে না। যদি মানতে পারো তবেই মুশফিকা এই বাড়িতে থাকবে, নয়তো না। নাহিদের জবাব দেওয়ার আগে মুশফিকাই জবাব দেয়, আমি রাজি বাবা। আপনি যে আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন এটাই তো অনেক। মুশফিকার কণ্ঠে এত নম্রতার ছাপও মিস্টার হাসানের মন গলাতে পারেনি। তিনি বলেন, নাহিদ তুমি তোমার বউকে নিয়ে তোমার ঘরে যাও, অনেক রাত হয়েছে। নাহিদ কিছু না বলে মুশফিকার হাত ধরে নিজের রুমের দিকে চলে যায়। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেল। আরিয়া ক্লাস শেষে বাড়ি ফিরেছে সবে। আশিক গিয়েছে টিউশনিতে। আরিয়া পানি খেয়ে ফ্রেশ হতে যাবে তখনই দরজায় টোকা পড়ে। আরিয়া বসা থেকেই বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, পরে খাবো। তারপর আর টোকা পড়ে না। আরিয়া ফ্রেশ হয়ে রুম থেকে বেরোয়। এখন বিকেল প্রায় 5টা বাজতে চলল। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে আরিয়ার পছন্দের খাবারে টেবিল ভরপুর। আরিয়া খানিক অবাক হয়। ভাবতে থাকে সে তো মিসেস নেহাকে তার পছন্দের আইটেমের কথা বলেনি। আরিয়ার ভাবনার মাঝে মুশফিকা হাতে কাবাবের প্লেট নিয়ে হাজির। অতঃপর বলে, বসো বসো, কত লেট করে এলে? ওভেনে সামান্য গরম করেছি। আরিয়া অবাক হয়ে মুশফিকার দিকে চেয়ে রয়। আরিয়াকে চেয়ে থাকতে দেখে মুশফিকা আরিয়ার হাত ধরে চেয়ারে বসায়। তারপর প্লেটে গরম গরম খিচুড়ি বাড়তে বাড়তে বলে, দুপুরে কি কিছু খেয়েছিলে? দেখে তো মনে হচ্ছে না খেয়েছ। আরিয়া মৌনতা ভেঙে প্রশ্ন করে, এগুলো আন্টি রান্না করেছেন। না, আমি রান্না করলাম। মা তো বাতের ব্যথার জন্য এত কিছু করতে পারবে না। বুয়ার হাতের রান্নাই সবাই খায়, তাই ভাবলাম আজ আমি রান্না করি। নাও শুরু করো। আরিয়ার ভিমরি খাওয়া অবস্থা। তার বিশ্বাস হচ্ছে না যে মুশফিকা তার পছন্দের সব খাবার রান্না করেছে। আরিয়া কিছুটা কৌতূহলী হয়ে শুধালো, এগুলোই কেন রান্না করলে? তোমার পছন্দের খাবার তো।
খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। আরিয়ার সন্দিহান কণ্ঠে প্রশ্ন, তুমি কি করে জানলে এগুলো আমার পছন্দের খাবার? এবার মুশফিকা চমকে যায়। থতমত খেয়ে কিছু বলতে নিয়েও সুর বদলে বলে, তোমার আন্টি বলেছেন। আমিও বা কিভাবে জানবো যদি মা না বলেন আমাকে এগুলো? তুমি কথা বলো না তো, খাও। আরিয়া বুঝতে পারল যে মুশফিকা মিথ্যা কথা বলছে, কিন্তু সে আর কথা বাড়াতে চাইল না। তার সত্যিই অনেক ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষে মুশফিকাকে ধন্যবাদ জানিয়ে আরিয়া নিজের রুমে রেস্ট নিতে চলে গেল। আরিয়া যেতেই মুশফিকা নিজের ঘরে গিয়ে নাহিদকে কল করল। নাহিদ কল রিসিভ করেই প্রথমে জিজ্ঞাসা করে, আরিয়া খেয়েছে? হ্যাঁ, খুব মজা করে খেয়েছে। গুড। ওর সাথে আরো বেশি বেশি করে মিশবে, ওর সাথে ফ্রেন্ডশিপ করবে। ঠিক আছে। আর শোনো, আরিয়া কিন্তু প্রচুর প্রশ্ন করে, তাই কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেবে সবকিছু। তাছাড়া তুমি ইন্টেলিজেন্ট, তাই আমি তোমাকে বিয়ে করেছি। ওকে, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার অ্যাকাউন্টে। নাহিদ মৃদু ধমক দিয়ে মুশফিকাকে থামিয়ে দেয়। অতঃপর বলে, সেটা তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, সময় মতো সব পেয়ে যাবে। ওকে। মুশফিকা কল কেটে এবার তার শাশুড়ির ঘরে যায়। এদিকে পরের দিন সকালে শ্রাবণকে সারপ্রাইজ করে দিয়ে ওর ভিসা হয়ে যাওয়ার খবর জানায় ইরাদের বন্ধু। শ্রাবণ যদিও মাঝে বলেছিল ভিসা লাগবে না, কিন্তু ইরাদি তার বন্ধুকে বলেছিল যাতে শ্রাবণের কথা না শুনে, কারণ শ্রাবণের হুটহাট পরিকল্পনা বদল হয়। মন ভালো থাকলে এক, মন খারাপ থাকলে এক। ভিসা পেয়ে শ্রাবণ সবার আগে ইরাদকে কল করে। ইরাদ রিসিভ করেই বলে, ধন্যবাদ দিতে হবে না, আমি জানি আমি তোর অনেক বড় উপকার করেছি। এই যে তোর মন বুঝে ভিসার কাজ চালিয়ে যেতে বলেছি। শ্রাবণ হেসে বলে, তুই আর আদিব, এই দুইজন যে আমার লাইফে কি সেটা আমি বলে বুঝাতে পারবো না। হইছে, এবার থামো, প্যাকিং শুরু কর। পরশু ফ্লাইট, আরশির বার্থডের আগের দিন। ইরাদের কথায় শ্রাবণ বলে, তোকে সামনে পেলে। ছি শ্রাবণ, তুই এখন বিবাহিত, আমারও গার্লফ্রেন্ড আছে, এসব নষ্ট কথাবার্তা বলবি না। বলেই ইরাদ নিজেই ফিক করে হেসে ফেলে। শ্রাবণ বলে, আমি ট্রিট দিতে বলতাম। যাই হোক, থ্যাংক ইউ দোস্ত, আমি তো মানা করেই দিয়েছিলাম, তুই যদি না বলতি তবে। ওকে ওকে, এত মাখন লাগাতে হবে না। আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিবি, এটা যেন মনে থাকে। শ্রাবণ হেসে হেসে সম্মতি দিয়ে ফোন রাখে। এবার আরশিকে কল লাগায়। আরশি ঘুমাচ্ছে। ইতালিতে এখনো সূর্য উঠেনি, ফজরের ওয়াক্ত হয়েছে সবে। শ্রাবণের কথায় আরশি ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে না, যদিও শ্রাবণ তাকে বলেছে অসময়ে কল করবে না। তাও এই ছেলের কখন মুড সুইং হয় বলা যায় না। গভীর ঘুমে আচ্ছন্ন আরশি হঠাৎ ফোনের রিংটোনে ধরফরিয়ে ওঠে। বুকে হাত দিয়ে কয়েকবার শ্বাস প্রশ্বাস ছেড়ে ফোন উঠিয়ে দেখে শ্রাবণ কল করেছে। আরশি সময় দেখে হতাশ হয়ে বিড়বিড় করে বলে, আমার ঘুমের সাথে এর সত্যি সত্যি শত্রুতা আছে, এটা আমার ঘুমও বুঝে গেছে। ঘুমের মাঝে ফোন বাজলেই হৃৎপিণ্ডটা যেন বের হয়ে আসার অবস্থা হয়। ফোন বাজতে বাজতে কেটে যায়। 10 সেকেন্ড পর আবার কল আসে। আরশি রিসিভ করে। হ্যালো, গুড মর্নিং। তুমি এখনো ঘুমাচ্ছিলে? নামাজ পড়েছ? আরশি চোখ মুখ কুঁচকে বলে, মাত্র ফজরের ওয়াক্ত হয়েছে, আমার অ্যালার্ম আরো 17 মিনিট পর। তুমি তো তাহলে ঘুমিয়েছিলে? সরি।
যেহেতু উঠেই গেছো, নামাজ পড়ে নাও, তারপর কথা বলবো। ওকে। আরশি ফোন কেটে অজু করতে যায়। নামাজ পড়ে আরশি ফোন নিয়ে কিচেনে যায়। চা বানাবে। মোনালিসা এখনো ঘুমাচ্ছে। পাশের রুমে সোহা ও মোনাও ঘুমাচ্ছে। আরশি তাই রান্নাঘরেই কাজ করতে করতে শ্রাবণের সাথে কথা বলছে। চা বানিয়ে কিছু ভেজিটেবলও কেটে রাখছে। শ্রাবণ কথার ফাঁকে আরশির প্রতিক্রিয়া জানতে জিজ্ঞাসা করে। তুমি তো 1 বছর যাবৎ ইটালিতে আছো। তোমার গত বছরের জন্মদিনটাও ইটালিতে কেটেছে। কেমন এনজয় করেছিলে? আরশির হাসি পেয়ে যায়। সে বলে, আমরা ভেনিসে ঘুরতে গিয়েছিলাম। আমরা 4 জন ও 2 জন ছেলে, হ্যারি ও পিটার। সেখানে ফাউন্টেন দেখে সোহার ইচ্ছে হয় শর্ট ভিডিওতে যে দেখায় ফাউন্টেনের সাথে ছবি তুলে তেমনটা তুলবে। তো ও পিটারকে ক্যামেরার অ্যাঙ্গেল সেট করে দিয়ে দৌড়ে যায়। ও যেতে যেতেই ফাউন্টেন অফ হয়ে যায়। ও যতবার যায় ততবারই এমন হচ্ছিল। এদিকে আমি, মোনা, লিসা ও হ্যারি হাসতে হাসতে রাস্তায় বসে পড়েছি। পিটার প্রথমে হাসছিল, কিন্তু পরে ওরও একটা জেদ চাপে যে ও ছবি তুলেই ছাড়বে। দুজনের লাগাতার ধৈর্যে একটা ছবি তুলতে পারে, তবে তখন ফাউন্টেন বন্ধ হবে হবে ভাব এমন। শ্রাবণ কফির মগে চুমুক দিয়ে বলে, তুমি তুললে না কেন? সোহার মতো ধৈর্য আমার নেই। আমার তখন প্রচুর খিদে পেয়েছিল, কিন্তু সোহার জন্য লেট হয়েছিল। তারপর যদি আমি আবার যেতাম তাহলে আবার লেট হতো। শ্রাবণ বিরস স্বরে বলে। তুমি এত নিরামিষ কেন? আরশি সাথে সাথে জবাব দেয়। নিরামিষ বেশি খাই তাই। যাও, তুমি আসলেই নিরামিষ। তাই ভালো। আপনি না বলেছিলেন ছুটি ক্যান্সেল করেছেন? আপনার ফ্লাইট কবে? শ্রাবণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কালকে। আরশি অবাক হয়। বলে, আপনি তো আমাকে জানালেন না। আপনার কথাবার্তায় তো মনে হচ্ছে না, আমি জিজ্ঞাসা না করলে আপনি আমাকে জানাতেন। জানাতাম তো। তোমার কথা শুনতে শুনতেই মাথা থেকে বেরিয়ে গেছে। ভালো। ইশরাকরা কি তবে আজকে খুলনা থেকে চলে আসবে? পরশুই না গেল? না, আমি মানা করেছি। পরশুই গেল। ভিডিও কলে কথা বলে নিব। ওহ আচ্ছা। আরশি ফোনে সময় দেখে ফের বলে, দেখলেন কিভাবে কিভাবে 52 মিনিট হয়ে গেল। এবার রাখি। ওরা এতক্ষণে উঠে গেছে। ওকে, টেক কেয়ার। আরশি মুচকি হাসে। বিদায় জানিয়ে ফোন রেখে এতক্ষণ বানানো নাস্তা নিয়ে ছোট টেবিলটাতে রাখে। শ্রাবণের সাথে কথা বলতে বলতে সে নিজেই আজকে নাস্তা বানিয়ে ফেলেছে। শ্রাবণ ফোন রেখে অনলাইনে আরশির জন্য কিছু অর্ডার করে, যাতে আজকের মধ্যে ডেলিভারি দেওয়া হয় সেই ব্যবস্থা করে। ইতালিতে এখন প্রায় দুপুর। আজ আগস্টের 12 তারিখ। আরশি ও তার বন্ধুরা ক্যাম্পাসের রাস্তাতে হাঁটছে। এখানের রাস্তাটাও দারুণ সুন্দর। ইউনিভার্সিটির গার্ডেন থেকে চুপি চুপি কয়েকটা ল্যাভেন্ডার ফুল নিয়েছিল। এখন সেগুলাকে কানের কাছে খোলা চুলের সাথে ক্লিপ দিয়ে লাগিয়ে রেখেছে। আজ তার সাজসজ্জাতেও আজ ল্যাভেন্ডারের ছাপ। একটা জর্জেটের ঘেরালো ও ফুল স্লিভসের ল্যাভেন্ডার রঙের গাউন ও কেডস। ল্যাভেন্ডার রঙের একটা শিফন ওড়না 2 প্যাচ দিয়ে গলায় সামনের দিকে ঝুলিয়ে রেখেছে। পিটার সামনে গিয়ে বলে, আসি, স্মাইল। পিটার ফতাফত আরশির কয়েকটা ছবি তুলে আরশিকে এনে দেখাচ্ছে। তখনই হুট করে একজন সামনে এসে এক মুঠো অর্কিড দিয়ে নিজের মুখমণ্ডল আড়াল করে হাঁটু গেড়ে বসেছে আরশির সামনে। আরশি সহ ওর বন্ধুরা খানিক চমকে ওঠে। কিন্তু সামনের ব্যক্তিটি যখন মুখের সামনে থেকে ফুলগুলো নামালো তখন আরশির মুখায়বে অবাক মিশ্রিত হাসি ফুটে ওঠে।
আরশি মুখে হাত দিয়ে বিস্মিত স্বরে বলে, শ্রাবণ। শ্রাবণ ফুলগুলো নিতে ইশারা করে বলে, হ্যাপি বার্থডে বৃষ্টি। আরশি ফুলগুলো নিয়ে মিষ্টি হেসে বলে, থ্যাংক ইউ, বাট আপনি এখানে? শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলে, সারপ্রাইজ ছিল। তুমি খুশি হওনি? হয়েছি, মনে হচ্ছে না। আরশির হাসি মিলিয়ে যায়। শ্রাবণ কি তবে আবার অভিমান করল? সে তো সত্যি খুশি হয়েছে। এদিকে শ্রাবণ ভাবছে ও তো খুশি প্রকাশ করল না। আরশি শ্রাবণকে অন্যমনস্ক দেখে হাত ধরে বলল, আমি খুব খুশি হয়েছি শ্রাবণ। আপনার কেন মনে হলো আমি খুশি হইনি? আমি সত্যি জানি না। শ্রাবণ মুখশ্রীতে হাসি ফুটিয়ে বলে, লেট ইট গো। তোমার ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করাবে না? অফকোর্স। অতঃপর আরশি সবার সাথে শ্রাবণের পরিচয় করাই। আরশি বলে, আজকে আর আমি ক্লাস করছি না। সোহাগ ক্লাস চুপি চুপি রেকর্ড করে নিস। যদিও লিসা আছে তাও। শ্রাবণ বলে, ক্লাস করতে পারো। না, চলুন তো। এই বলে আরশি শ্রাবণকে নিয়ে কাছেরই একটা রেস্টুরেন্টে গেল। নিরিবিলি দেখে একটা টেবিলেই বসল। ছিমছাম বেশ সুন্দর। আরশি খাবার অর্ডার করে শ্রাবণের হাত ধরে শুধায়, আপনি আবার মন খারাপ করে আছেন? কিন্তু কেন? তাছাড়া আপনারই বা কেন মনে হলো আমি খুশি হইনি? শ্রাবণ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি এখনো আমাকে ভালোবাসতে পারোনি। আরশি শ্রাবণের হাত ছেড়ে টেবিলে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। শ্রাবণ মনে মনে ছটফট করছে আরশির বলার। মিনিট দুয়েক পর আরশি মাথা উঠিয়ে বলে, আমি জানি না আপনার কাছে ভালোবাসার অর্থ কি। আপনার মনে নিশ্চয়ই এই ভয়টা কাজ করে যে ও আমার থেকে অনেক দূরে আছে। যদি আমাকে ছেড়ে যায়, তাই না? কিন্তু কেন? আপনি বিয়ের আগে ভাবতেন যদি আমি আরশি অন্য কাউকে বিয়ে করে ফেলি। তাই জন্য আমার পুরো পরিবারকে রাজি করিয়ে আমাকে রাজি করালেন। এখন বিয়ের পর ভাবছেন যদি আমি ছেড়ে চলে যাই। কেন? শ্রাবণ নিজের দিকটা ব্যাখ্যা করতে চাইল। তুমি ভুল ভাবছ। আমি। আরশি বলতে দিল না। থামিয়ে নিজে বলে, আমি সরল সম্পর্ক চাই শ্রাবণ। আপনিই জটিল করছেন। আমি আপনার মতো অতিরিক্ত ভালোবাসতে না পারলেও ভালো যে বাসি না এমনও না। ইউ আর মাই হাজবেন্ড এন্ড আই লাভ ইউ। কিন্তু আপনি বুঝতে পারছেন না। ভয় যে আমার হয় না এমনটাও না। আমি ভয়ের জন্য। থাক বাদ দিন। আমার মনে হয় আপনি যত দ্রুত নিজের জবে ঢুকবেন তত আপনার মনের জন্য ভালো। আপনি সারাদিন ফ্রি থাকেন বলে আপনার ব্রেন উল্টা পাল্টা চিন্তায় মশগুল থাকে। শ্রাবণ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আই থিংক সো। ইতোমধ্যে অর্ডার করা খাবার এসে গেছে। আরশি নিজের প্লেট থেকে চামচে করে রাইস ও মাশরুমের এক পিস নিয়ে শ্রাবণের মুখের সামনে ধরে। শ্রাবণ নিজের প্লেটের খাবার থেকে মুখে নিচ্ছিল তখন সামনে আরশিকে খাবার ধরে থাকতে দেখে মুচকি হেসে খাবারটা নিয়ে নেয়। অতঃপর নিজের হাতের খাবারটা আরশির দিকে বাড়িয়ে দেয়। আরশি মুখে নিয়ে নেয়। খেতে খেতে বলে, আমরা কি হোটেল বুক করব? নাকি পিটারের বাড়িতে উঠব? যদিও পিটারকে বলিনি। শ্রাবণ সাথে সাথে জবাব দেয়, হোটেলেই উঠি। কাউকে বেজার করার দরকার নেই। ওকে। দুজনেই দুপুরের খাবার শেষে আরশিদের ফ্ল্যাটের দিকে গেল। শ্রাবণ বলল, তুমি উপরে গিয়ে ব্যাগ প্যাক করে নিয়ে এসো। আরশি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি যাবেন না? মেয়েদের অ্যাপার্টমেন্টে যাওয়াটা কেমন দেখায়? তুমি ব্যাগ গুছিয়ে নিয়ে এসো।
অ্যাপার্টমেন্টে এখন কেউ নেই, তাই আপনাকে এত লজ্জা পেতে হবে না। লম্বা জার্নি করে এসেছেন, একটু রেস্ট নিবেন। আমি এর মধ্যে ব্যাগ গুছিয়ে নেব। তুমি যাও, আমি এখানে ঠিক আছি। উহু, আমি আপনাকে সাথে করে নিয়েই যাব। আমার ব্যাগ গোছাতে কম করে হলেও আধা ঘন্টা লাগবে। ততক্ষণ আপনি নিচে দাঁড়িয়ে থাকবেন। আশেপাশের লোকজন তখন কিছু ভাববে না, শুধু অ্যাপার্টমেন্টে ঢুকলেই ভাববে। আমি দারোয়ানকে বলে যাব তো। আচ্ছা চলো। শ্রাবণ বাচ্চাদের মতো মুখ করে রাজি হয়, যা দেখে আরশি হালকা হেসে শ্রাবণের গুছিয়ে রাখা চুলগুলো খানিক এলোমেলো করে দিয়ে দারোয়ানকে বলে উপরে গেল। সন্ধ্যায় আরিয়া বিছানায় হেডবোর্ডের সাথে আরাম করে বসে পড়ছিল, আর আশিক নিজের ডেস্কে বসে। তখন দরজায় নক হলে আরিয়া বলল, উঠো, দরজা খুলে দেখো। আশিক উঠে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখল মুশফিকা দাঁড়ানো, হাতে একটা ছোট ট্রেতে 2 মগ কফি। মুশফিকা হেসে বলল, দরজা ধরেই দাঁড়িয়ে থাকবে। আশিক হাসার চেষ্টা করে সরে দাঁড়ায়। মুশফিকা রুমে প্রবেশ করে আরিয়ার কাছে বসে। আরিয়াকে 1 মগ কফি দিয়ে আরেকটা আশিককে নিতে ইশারা করে। ফের বলে, তোমরা পড়ছিলে তাই ভাবলাম তোমাদের জন্য কফি করে আনি। আশিক আরিয়ার দিকে তাকায়, আরিয়া আশিকের দিকে তাকায়। তারপর আরিয়া ওষ্ঠকোণে কৃত্রিম হাসি টেনে বলে, তুমি কেন কষ্ট করতে গেলে ভাবি? আমাদের দরকার পড়লে আমরা বানিয়ে নিতাম। এটা আবার কষ্ট কি? আমি কি আমার দেবরের মতো ভাই ও দেবরানীর মতো বোনের জন্য এটুকুও করতে পারি না? না পারো? তুমি তো সারাদিন রান্না করেছ, এখন রেস্ট নিবে। 3-4 দিন যাবত তো তুমি রান্না করছো। কত কষ্ট করছো? আরে তেমন কিছু না, চপিং সব তো মেড করে দেয়। আমি শুধু 2টো আইটেম রান্না করি, ডালটা আবার মা রান্না করেন। ওটা নাকি বাবার খুব পছন্দের। তাও তো করছো। আমি তো শুক্রবার শনিবার ছাড়া সুযোগই পাই না। তাহলে ওই 2 দিন তুমি রান্না করো, বাকি 5 দিন আমি রান্না করলাম। 2 জাতে মিলেমিশে রান্না করলাম। মাঝ থেকে আশিক বলে, এটা আপনি ঠিক বলেছেন ভাবি। মুশফিকা খানিক মশকরা করে বলল, দেখেছো আরিয়া, আশিক চায় তোমার হাতের রান্না খেতে, তাই বলছে। আশিক মাথা নুইয়ে লাজুক হেসে ডেস্কের কাছে চলে যায়। আশিককে লজ্জা পেতে দেখে আরিয়াও লজ্জা পায়। মুশফিকা তাড়া দিয়ে বলে, আচ্ছা তাহলে তোমরা পড়ো, আমি যাই এবার, তোমাদের আর ডিস্টার্ব না করি। আরিয়া বিপরীতে মুচকি হাসে। মুশফিকাও চলে যায়। আরিয়া দরজা লাগিয়ে এসে আশিকের ডেস্কের কাছে গিয়ে বলে, আমার না ভাবির মতি গতি কিছুই বুঝে আসছে না। উনি আমাদের সাথে যেরকম বিহেভ করছে, উনি কি আসলেই তেমনটা? আমার মাথায় কিছু ঢুকছে না। আশিক অভয় দিয়ে বলে, তুমি এত নেগেটিভ ভাবছো কেন? ভাবি আমাদের সবাইকে আপন করে নিতে চাইছে। আরে মাথা মোটা। আরিয়া কথাটা বলা মাত্রই আশিক সরু দৃষ্টিতে চাইলে আরিয়া এক কানে হাত দিয়ে বলে, সরি। তোমার ভাইয়া যে হুট কর বিয়েটা করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার তোমার ভাবি যে এত ভালো মানুষই দেখাচ্ছে, এরও কোনো কারণ আছে। নিউটনের 3য় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এর পিছনেও কিছু তো আছেই। আশিক কপালে হাত ঠেকিয়ে বলে, দয়া করে তুমি এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়ো। তোমার না পরীক্ষা, পাত্তা দিচ্ছ না তো? না দিচ্ছি না, যাও পড়তে বসো। আরিয়া গাল ফুলিয়ে নিজের জায়গায় এসে বসে থেমে থেমে কফির মগে চুমুক দিচ্ছে আর চিন্তা করছে। হোটেলে এসেই শ্রাবণ প্রথমে শাওয়ার নিতে গেল।
আরশি ব্যালকনিতে গিয়ে আশেপাশের ভিউ দেখছে। শ্রাবণ 3 দিন এই মিলান শহরে থাকবে। তারপর আরশিকে নিয়ে ভেনিসে 2 দিনের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান তার। আরশিও বলেছে ছুটি নিয়ে নিবে। এইটুকু তো বুঝেছে এই ছেলে যেমন জেদি তেমন মুডি। সামান্য এদিক সেদিকে হলে তিলকে তাল ভেবে গোমরা হয়ে বসে থাকবে। ফুস করে ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে বারান্দা ছেড়ে রুমে প্রবেশ করল। ঘাড়ে ব্যথা হচ্ছে তার। মনে হচ্ছে প্রেসার কমেছে। রুম সার্ভিসে কল করে কিছু খাবার অর্ডার করে বিছানায় গায়ে দিল। শ্রাবণ শাওয়ার নিয়ে শুধু ট্রাউজার পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে বলল, এতক্ষণে ভালো লাগছে। খিদেও পাচ্ছে। তোমার খিদে পাচ্ছে না? বলতে বলতে চেয়ে দেখল আরশি ঘুমিয়ে গেছে। কেবল সন্ধ্যা 7টার কাছাকাছি এখন। অসময়ে ঘুমাতে দেখে শ্রাবণ এগিয়ে গিয়ে আরশির কপালে হাত রাখল। না, স্বাভাবিকই আছে, কিন্তু জাগাতে ইচ্ছে হলো না। ভাবল কিছুক্ষণ ঘুমাক, ততক্ষণে কেক যে অর্ডার করে রেখেছে আগে সেটাও চলে আসবে। শ্রাবণ রুম সার্ভিসে কল করে জানতে পারল আরশি কিছু খাবারও অর্ডার করেছে। তাই বলে দিল কিছুক্ষণ পরেই যেন কেকের সাথে একসাথে পাঠায়। প্রায় আধ ঘন্টা পর কলিং বেলের আওয়াজে আরশির ঘুম ছুটে। ঘুম ঘুম চোখ সামান্য খুলে জড়ানো স্বরে বলে, কে এসেছে? শ্রাবণ দরজা খুলতে খুলতে বলে, খাবার অর্ডার করেছিলে যে? ও হ্যাঁ। আরশি উঠে বসে চুলগুলো পরিপাটি করে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। শ্রাবণ এই ফাঁকে জলদি করে রুম কিছুটা ডেকোরেশনের কাজে লেগে পড়ে। কিন্তু হঠাৎই কিছু মনে পড়াতে ওয়াশরুমের দরজায় নক করে। ভেতর থেকে আরশি বলে, আসছি। পরে আসবে। আগে দরজা খুলো। কেন? 1 সেকেন্ডের জন্য খুলো। বাধ্য হয়ে আরশি দরজা খুলতেই শ্রাবণ পেছনে থেকে একটা বক্স সামনে এনে বলে, পরে আসো। আরশি বক্সটা হাতে নিয়ে ভ্রুকুঞ্চন করে বলে, কি আছে এতে? খুলেই দেখো। আর কোনো কোশ্চেন করবে না। যা আছে পরে আসো। আরশি দরজা লাগিয়ে বক্স খুলে দেখে তাতে ল্যাভেন্ডার কালারের একটা ফিনফিনে জর্জেট শাড়ি। শাড়িটা তার পছন্দ হলো, কিন্তু কাপড়ের ম্যাটেরিয়ালটা মোটেও না। বিস্ময় নিয়ে দরজা খুলতেই শ্রাবণ ছুটে এসে দরজা চেপে ধরে বলে, রেডি হয়ে একেবারে বের হবে। আরশি দরজায় হাত রেখে বলে, এটা অনেক পাতলা। তো সমস্যা কই? আরশি তির্যক স্বরে বলল, সমস্যা কই মানে? এই শাড়িতে। এই আমি এটা পরব না। শ্রাবণ বলে, আই অ্যাম ইউর হাজবেন্ড। তোমাকে কি এই শাড়ি পরে বাইরে যেতে বলেছি? তুমি যেতে চাইলেও আমি দিব না। শুধু আমি দেখব শাড়িটা। শ্রাবণ দরজা সামান্য খুলে আরশির কথা শুরু হওয়ার পূর্বেই বলে, প্লিজ। আমি জানি তুমি শাড়িতে কমফোর্টেবল না, প্লাস এত পাতলা শাড়িতে তো নাই। তাও রিকোয়েস্ট করছি। আরশি শ্রাবণের মুখপানে চেয়ে লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে। অতপর দরজা বন্ধ করে শাড়িটা পরে নেয়। শ্রাবণও বার্থডে কার্ড দিয়ে দেয়ালে লাগায়। ফুল দিয়ে বারান্দার টেবিলটা সাজায়। ল্যাভেন্ডার রঙের কেকটাও সেখানে রাখে। কয়েকটা ক্যান্ডেল গ্রিলের উপর রাখে, যদিও সেগুলো আর্টিফিশিয়াল ক্যান্ডেল। সব সাজিয়ে শ্রাবণ ভীষণ খোশ মেজাজে বলে, অল ডান। এখন বৃষ্টি এসে সারপ্রাইজ হয়ে যাবে পুরো। আসছে না কেন? অতপর বাথরুমের দরজার কাছে গিয়ে নক করে বলে, হয়েছে। আরশি কুচি ঠিক করছে। জর্জেট শাড়ি পরতে সুবিধা কিছুটা। আরশি জবাব দেয়, হয়ে গেছে, আসছি। আরশি কুচি ঠিক করতে করতে বক্সটা হাতে নিয়ে বেরোয়। শ্রাবণ হা করে তাকিয়ে আছে আরশির দিকে। খোলা চুলে বিনা সাজে ল্যাভেন্ডার রঙের শাড়িতে স্নিগ্ধ ফুলের মতো লাগছে আরশিকে।
শ্রাবণের বিরতিহীন দৃষ্টিতে আরশি অপ্রস্তুত হয়ে পড়ে। এই দৃষ্টি যেন সাধারণ না, ঘোর লাগানো। এই ঘায়েল করা নজর থেকে বাঁচতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। চিরুনি উঠিয়ে চুল আঁচড়ায়, বক্স থেকে চুড়িগুলো বের করে হাতে পরে নেয়, কানেও ঝুমকো পরে নেয়। শ্রাবণের দৃষ্টি এখনো আরশিতেই। সে এগিয়ে গিয়ে আরশির পেছনে দাঁড়ায়, সামান্য ইতস্তত করে আরশির কাঁধে প্রথমে হাত রাখে। আরশি দৃষ্টি নিচু করে নেয়। শ্রাবণ আরশির কানের কাছে মুখ নিয়ে স্মিত স্বরে বলে, মেয়াই। আরশি মুখে জবাব দিতে পারল না। আয়নায় শ্রাবণের চোখের দিকে একবার চেয়ে তৎপর দৃষ্টি নামিয়ে নিল। শ্রাবণ আরশির হাত ধরে বারান্দায় নিয়ে যায়, তারপর চেয়ারে বসিয়ে নিজে বিপরীত পাশের চেয়ারে বসে ফোনে এই আলো আধারিতে আরশির কয়েকটা ছবি তুলে বলে, কেকটা কাটো। পছন্দ হয়েছে না? আরশি কেকটা দেখল, অতঃপর স্মিত হেসে বলল, সব একদম মিলিয়ে এনেছেন। ফ্লাওয়ার ভাসেও ল্যাভেন্ডার ফ্লাওয়ার। শ্রাবণ মাথা চুলকে বলল, আসলে আমি তোমার জন্য 3টা রং সিলেক্ট করেছিলাম। এখানে এসে আজকের দিনে প্রথমে তোমাকে ল্যাভেন্ডার রঙে দেখে মনে হলো আজকের দিনটা তোমার জন্য ওই রংটাতেই সাজাই। লুক, তোমাকে কতটা স্নিগ্ধ লাগছে তুমি নিজেও জানো না। আরশি লাজুক হাসে। শ্রাবণ হাত বাড়িয়ে আরশির সামনের চুলগুলো কানের পিঠে গুজে দেয়। কপল ও কানে শ্রাবণের হাতের ছোঁয়া লাগতেই কেঁপে উঠে আরশি। শ্রাবণও তা বুঝে ফিচেল হাসে। আরশি সামান্য তোতলানো স্বরে বলে, কেক কাটি? মেল্ট হয়ে যাবে তো। হু হু। আরশি কেক কেটে প্রথমে শ্রাবণকে খাওয়ায়, অতঃপর শ্রাবণও আরশিকে খাওয়ায়। দুপুরের মতো দুজনে দুজনকে খাইয়ে দেওয়ার পর রুম সার্ভিসে কল করার পর ওরা বাকি কেক ও খালি ডিশগুলো নিয়ে যায়। আরশি ব্যালকনিতে বাইরের দিকে মুখ করে একটা ল্যাভেন্ডার ফুলদানি থেকে উঠিয়ে হাতে নিয়ে বসে আছে। মুগ্ধতার চোখে কোলো অম্বরে চাদরের মতো বিছিয়ে থাকা তারকারাজি দেখছে, সাথে আছে অর্ধচন্দ্রিমা। শ্রাবণ পেছনে থেকে এসে সামান্য নিচু হয়ে আরশির কাঁধে থুতনি ঠেকিয়ে নীরব থাকে। তৎক্ষণাৎ আরশি লজ্জায় আর্স্ট হয়ে সামান্য নড়ে উঠে। শ্রাবণ বলে, পূর্ণিমাতেই আকাশের ওই চাঁদটা অনেক সুন্দর দেখায়। কিন্তু আমার কাছে এই অর্ধ চন্দ্রমাকেও মোহনীয় লাগছে। কারণ কি জানো? আরশি মাথা নাড়ায়। শ্রাবণ ঘোর লাগা কণ্ঠে জবাব দেয়, কারণ আমার মনের আকাশের চাঁদটা আমার সামনে বসে আছে। আকাশের চাঁদ যেমন একটাই থাকে, আমার মনেও তুমি একমাত্র চাঁদ। এই চাঁদের সৌন্দর্যে কোন পূর্ণিমা লাগে না, সে সব ক্ষেত্রেই মোহনীয়। এই চাঁদকে ছোঁয়ার একমাত্র অধিকার আমার আছে, তাই না? আরশি এবার যেন নরম ক্ষমতাও হারিয়েছে। শ্রাবণের শীতল ঘোর লাগা কণ্ঠস্বর আরশিকে যেন বরফ করে দিয়েছে। শ্রাবণ ফের বলে, আমি আমার মনের আকাশের চাঁদটাকে একদম নিজের করে পেতে চাই। তাকে খুব গভীরতম ভাবে ছুঁয়ে দেখতে চাই। তার আর্স্ট ভঙ্গি আমাতেই থাকুক। আরশি নীরব। শ্রাবণ কিতক্ষণ অপেক্ষার পর আরশিকে লজ্জায় আরো মুষরে পড়তে দেখে নিজের দিকে ঘুরিয়ে নিজের বক্ষ মাঝারে আগলে দেয়। ভালোবাসা তো স্নিগ্ধতার প্রতিরূপ, ঠিক আকাশের ওই চাঁদটার মতো। ভেজা চুলে ব্যালকনিতে বসে আছে আরশি। স্নিগ্ধ সকালে উদিত সূর্যের দিকে নির্নিমেষ চেয়ে আছে সে। রুমে শ্রাবণ উবু হয়ে ঘুমাচ্ছে। হঠাৎই তাকে মন খারাপের রেশ ঘিরে ধরেছে। তবে কি শ্রাবণের হুটহাট মন খারাপের রোগটা তাকেও পেয়ে বসল? প্রশ্নটা মনে হতেই মৃদু হেসে উঠল। কিছুক্ষণ আগে শ্রাবণকে বলেছিল একটু হাঁটতে বেরোবে, সকালের নাস্তাটা বাহিরে করবে। কিন্তু শ্রাবণের বেরোতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে। আরও কিছুক্ষণ পর রুমেই খাবার অর্ডার করে নিবে বলে মনস্থির করে ঘুমিয়ে পড়ল।
আরশির খিদেও পেয়েছে। সে এবার উঠে দাঁড়ালো। তারপর রুমে গিয়ে শ্রাবণের হাত ধরে টানতে শুরু করল। শ্রাবণ পিটপিট করে চেয়ে শুধায়, কি হয়েছে? আমার খিদে পেয়েছে। তাহলে আসো। আরশি ভ্রু কুঁচকে শ্রাবণের পিঠে একটা কিল দিয়ে বলে, আমার সত্যি খিদে পেয়েছে। আপনি যদি না যান তবে বলেন, আমি একাই চলে যাব। সোজা গিয়ে অ্যাপার্টমেন্টে উঠব। আপনি এখানে পড়ে পড়ে ঘুমান। এই বলে আরশি রেগে বিছানা থেকে নেমে যেতে ধরলে শ্রাবণ ওর হাত টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে। আরশি ঝুঁকে পড়ে শ্রাবণের মুখের কাছে। শ্রাবণ সম্মোহিত দৃষ্টিতে চেয়ে আরশির সামনের দিকে ঝুঁকে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, তুমি জানো রাগলে তোমাকে কেমন লাগে? আরশি মাথা নাড়িয়ে না জানায়। শ্রাবণ ফের বলে, রাগলে তোমাতে ঐশ্বরিক সৌন্দর্য ভর করে। সবাই হাসি মুখের প্রেমে পড়ে, আমি তোমার রাগান্বিত মুখটাতে বারবার প্রেমে পড়ি। কেন বলো তো? আরশি নজর হটিয়ে কিঞ্চিত হাসল। অতঃপর জিজ্ঞাসা করল, কেন? শ্রাবণ হেসে জবাব দেয়, তোমার চোখ দুটোতে তখন মায়া ভর করে। আরও শত শত কারণ আছে যা আমি বলে শেষ করতে পারবো না। ওহ আচ্ছা, তুমি না হয় সেই মায়াতে ডুবে থাকতে পারো, কিন্তু আমার কি হবে? আরশির হাস্যোজ্জ্বল মুখে এহেন কথা শুনে শ্রাবণ সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করলে আরশি শ্রাবণের হাত ছাড়িয়ে সোজা হয়ে বসে তীক্ষ্ণ মেজাজে বলে, এখন কি তবে আমি আয়নার সামনে গিয়ে নিজের চোখ দেখতে থাকব, যাতে করে নিজের চোখের মায় নিজেই ডুবে গিয়ে দিন দুনিয়া ভুলে খিদে ভুলে থাকতে পারি? শ্রাবণ এবার বুঝল। সে ঢোক গিলে বলে, কয়টা বাজে? 10টা। এত? আমি তো ভাবলাম 8টা বাজে। আরশি কিছু না বলে শুধু শ্রাবণের দিকে এক পলক তাকালো। শ্রাবণ তাতেই উঠে সুর সুর করে ওয়াশরুমে হাত মুখ ধুতে চলে গেল। আরশি মুখে হাত দিয়ে হাসল। আরিয়া ক্যাম্পাসের একটা জায়গায় মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পরপর ফোন দেখছে আর বিড়বিড় করছে। এদিকে আশিক আরিয়াকে খুঁজছে। সে আরিয়ার সাথে ভার্সিটির থেকে বেরোচ্ছিল। তখনই এক জুনিয়র মেয়ে তাকে একটা কাজে আর্জেন্ট ডেকে নিয়ে যায়। আশিক আরিয়াকে বলেছে যাতে সে ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করে। আরিয়া প্রায় আধা ঘন্টা যাবৎ ক্যান্টিনে অপেক্ষা করেছে। তারপরও আশিক না ফেরাতে আরিয়া এখন ক্যাম্পাসের একটা কোনায় গিয়ে বসে আছে। বিড়বিড় করে বলছে, কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এতক্ষণ লাগে করতে? যদি রিসার্চের কাজের জন্যই মেয়েটা ডেকে থাকে তাহলে সারাটা দিন কি করেছে? এই মেয়েটার হাব ভাব আমার মোটেও ভালো লাগে না, খুবই বিরক্তিকর। আশিক আরিয়াকে কল করে। আরিয়া ফোন রিসিভ করতেই আশিক বলে, তুমি ক্যান্টিনে নেই। আমি তোমাকে ক্যান্টিনে খুঁজে এলাম। আরিয়া দাঁতে দাঁত পিষে বলে, তুমি এখন গেছো? ঘড়িতে সময় দেখত। আশিক বুঝল বউ তার রেগে গেছে, তাই সরাসরি জানতে চায়, কোথায় তুমি এখন? আরিয়া তারপর স্থান বললে আশিক কল কেটে সেখানে যায়। গিয়ে দেখে আরিয়া গালে হাত দিয়ে বসে আছে। বিকেলের পরন্ত রোদ তির্যকভাবে আরিয়ার মুখের উপর পড়ছে। হালকা গোলাপি হিজাবে রোদের মধ্যে আরিয়াকে কোনো গাল ফুলানো পুতুল বললে ভুল হবে না। আশিক মুগ্ধ নজরে কয়েক সেকেন্ড চেয়ে থেকে মৃদু হেসে ফোনের ক্যামেরা অন করে কয়েকটা ছবি তুলে নেয়। অতঃপর ছবিগুলো জুম করে দেখে বলে, মাশা আল্লাহ, ভাগ্য করে একটা গুলুমুলু পুতুল পেয়েছি। এখন পুতুলের রাগ ভাঙাতে হবে। আশিক এগিয়ে গিয়ে আরিয়ার পাশে গিয়ে বসল। আরিয়া তা দেখে একটু সরে বসে অন্যদিকে মুখ ঘুরালো। আশিক তা লক্ষ্য করে দুষ্ট হেসে বলে, ওই মেয়েটা অযথাই আমাকে এতক্ষণ বসিয়ে রেখেছে। কাজটা কিন্তু ও নিজে চাইলেও করতে পারত।
বা শোয়েবকে দিয়েও করাতে পারত, কিন্তু সে যে চাইছিল আমাকে দিয়েই করাবে, আমার সাথেই করবে। তাই তো দেরি হয়ে গেল। আরিয়া ফুঁসছে আর আশিক মিটিমিটি হাসছে। আরিয়া ব্যাগ থেকে কলম বের করে মুহূর্তের মধ্যে আশিকের গলার কাছে খোলা কলম ধরে অসহিষ্ণু স্বরে বলে, কেন? ওই মেয়েটার তোমাকেই কেন লাগবে কাজের জন্য? ওই মেয়ে কি জানে না তুমি বিবাহিত? আমি বহুদিন থেকে লক্ষ্য করছি ওই মেয়েটা তোমার আশেপাশেই ঘুর ঘুর করে। এত কি? এক ফ্যাকাল্টির কাছে রিসার্চ পড়েছে বলে কি সারাক্ষণ সে তোমার পেছনেই ঘুরবে কাজের জন্য? আরও তো আছে রিসার্চমেট, তাদের সাথে তো আমি ওই মেয়েকে দেখি না। আশিক ভয় পাওয়ার ভান করে হাত উঁচিয়ে সরল মুখ করে বলে, আমি কিভাবে বলবো বলো? জুনিয়র দরকারে ডাকলে তো না করতে পারি না। তুমি বলো কিভাবে না করব? কেন? তোমার মুখ নেই, মুখ দিয়ে না করবে? আল্লাহ তোমাকে মুখ দিয়েছে না? ও হ্যাঁ, জুনিয়রদেরকে না কিভাবে করবে, তাই না? ওরা এত মধুর স্বরে ভাইয়া ভাইয়া করে যে তুমি গলে পানি হয়ে যাও। সুন্দরীদের ডাক বলে কথা। ওয়েট জেবিন, তাই না? দাঁড়াও। শেষোক্ত কথাগুলো এক প্রকার ব্যঙ্গ ও রাগ নিয়ে বলেই আরিয়া উঠে যেতে নিলে আশিক ওর হাত চেপে ধরে। অতঃপর বলে, তুমি এত হাইপার হয়ে জেবিনের কাছে যাচ্ছ? ও তো চলে গেছে। চলে গেছে না? তাহলে কালকে ওইটার চুল ধরে দেয়ালে কয়েকটা বাড়ি মারব। অন্যের স্বামীর দিকে এত বদনজর কেন? তাও আবার সিনিয়র আপুর স্বামীর দিকে। বাড়ি দিতে দিতে মুখের নকশাই বদলে দিব। ডাইনি একটা। আশিক এবার আর হাসি চেপে রাখতে পারল না। আরিয়ার হাত ছেড়ে গা দুলিয়ে হাসতে লাগল। আরিয়া চমকে তাকিয়ে বিস্ময় নিয়ে আশিককে দেখছে। তাও আশিকের হাসি থামছে না, বরং বাড়ছে। আরিয়া কোমরে দুই হাত গুজে ক্ষিপ্র দৃষ্টিতে চেয়ে আছে। কিতক্ষণ বাদে আশিকের হাসির দমক কমে এলে সে বলে, তুমি এত জেলাস? ও মাই গড, বিশ্বাস হচ্ছে না। আরিয়া নিজের ব্যাগটা উঠিয়ে আশিকের গায়ে ছুঁড়ে মেরে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ তাই তো, বিশ্বাস হবে কেন? আমি তো সবসময় তোমাকে বিয়ের আগে ইগনোর করেছি। তাই বিয়ের আগে যারা পাত্তা দিত তাদের রেখে আমাকে কেন গুরুত্ব দিবে? থাকো তুমি। এই বলে আরিয়া হনহনিয়ে চলে যাচ্ছে। আশিক আবারও হেসে ফেলে। আরিয়া পিছু ফিরে ফের আশিককে হাসতে দেখে জেদ করে বড় বড় কদম ফেলে চলে যাচ্ছে। বউ আমার ভীষণ রেগে আছে। দৌড়া আশিক। এই বলে আশিক নিজেরটা সহ আরিয়ার ব্যাগ উঠিয়ে ছুট লাগালো। ততক্ষণে আরিয়া ভার্সিটির গেটের কাছে চলে গিয়ে বেরো হয়ে যাচ্ছে। আজ বুঝি আশিকের কপালে ভীষণ দুঃখ আছে। মিলানের অলিগলিতে ঘুরে ফিরেই দুটো দিন যে পেরিয়ে গেছে শ্রাবণ ও আরশির। 3 দিন থাকার কথা থাকলেও আজই ভেনিসে বেড়াতে যাচ্ছে ওরা। ট্রেনের জানালা দিয়ে ছবির মতো পিছিয়ে যাওয়া প্রকৃতির সৌন্দর্য দেখছে আরশি। পাশ থেকে শ্রাবণের হাত জড়িয়ে শ্রাবণের কাঁধে মাথা এলিয়ে হাস্যোজ্জ্বল চাহনিতে প্রকৃতি দেখছে। শ্রাবণ জিজ্ঞাসা করল, কফি খাবে? আরশি মাথা দুলিয়ে সম্মতি দিলে শ্রাবণ উঠে কফি আনতে যায়। ভেনিসে বিকেলের দিকে পৌঁছায় ওরা। আদ্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির এই ভেনিস শহরটি জলে ভাসমান, মূলত কতগুলো দ্বীপের সমষ্টিতে সরটিতে। শহরটিতে সারা বছরই পর্যটকদের ভিড়ে কোলাহলিত থাকে। ভেনিসের শিল্প সাহিত্য বেশ নজরকাড়া ও নান্দনিক। রং বেরঙের কারুকার্য নিয়ে প্রাচীন প্রাসাদগুলো নীল স্বচ্ছ জলের উপর মাথা উঁচু করে নিজেদের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। ভেনিসকে ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহরও বলা হয়। ভেনিস শহরটি গড়ে ওঠার পেছনেও রয়েছে একটা ইতিহাস।
জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য প্রবাসীরা এখানে বসতি করে তুলেছিল। এখানে বাহন বলতে নৌকা। পুরো শহরে লতার মতো লেকে বেষ্টিত। হোটেলে উঠেই ফ্রেশ হয়, লাঞ্চ করে আরশি ও শ্রাবণ একটু হাঁটতে বেরোয়। আজ ওরা খুব একটা ঘুরবে না, শুধু আশেপাশে একটু ঘুরবে। ভেনিসের দীর্ঘ খালের পাশ দিয়ে হাঁটছে। খালটির উপর 4টি ব্রিজ আছে, তার মধ্যে রিয়াল্টো ব্রিজটি বিখ্যাত। আরশি হাঁটছে শ্রাবণের হাত জড়িয়ে। তার চোখে মুখে আশেপাশের পরিবেশের মুগ্ধতা। এর আগেও একবার ভেনিসে আসলেও এবারেটা সম্পূর্ণ আলাদা। এবার তার সঙ্গী তার আপন মানুষ, যাকে সে একটু একটু করে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে, যাকে দেখলে এখন তার মনে হারানোর ভয় কাজ করে। তাই তো হাতটা শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরশি আশেপাশে চঞ্চল নজর বুলালেও শ্রাবণের বিরামহীন নজর আরশিতে। এই 2 দিন যাবৎ মেয়েটার মধ্যে কেমন একটা পরিবর্তন সে লক্ষ্য করছে। পরিবর্তনটা হচ্ছে আরশির চোখের ভাষার। লাজুক তাপ প্রেমময়ে পূর্ণ, এক অদৃশ্য অধিকার বোধে আচ্ছন্ন। শ্রাবণ প্রশান্ত চিত্তে হাসে। অতঃপর ভেনিসের ফুটপাতে এক ফুল বিক্রেতার থেকে আরশির মিষ্টি রঙের জামার সাথে মিলিয়ে সেই রঙেরই একটা গোলাপ কিনতে দাঁড়ায়। আরশি তা দেখে মুচকি হাসল। ফুলটা শ্রাবণ আরশির কানের কাছে গুজে দিতে দিতে বলল, প্রপোজ না করে কানের পিঠেই গুজে দিলাম। লাল গোলাপের সামনে এই গোলাপ দিয়ে প্রপোজ করলে যদি লাল গোলাপ অভিমান করে বসে আমাদের ভৎসনা দেয়। আরশি এবার মুখে হাত দিয়ে হেসে ফেলে, ফের বলে, ফুলকেও ভয় পাচ্ছেন? দারুণ ভীতু তো আপনি। শ্রাবণ ঠাট্টার ছলে বলে, ভয় পাব না, ফুল পবিত্র। আর পবিত্র কিছুকে দুঃখ দিলে আমার কপালে শনির দশা পড়বে না বলো? মাত্রই তো বউয়ের চোখে নিজের জন্য ভালোবাসার দেখা পাচ্ছি। বউ আমাকে কাঁধছাড়া করতে চাইছে না বলে বগলদাবা করে ঘুরছে। একটা ফুলের অভিশাপে যদি এই সুখ হারিয়ে ফেলি। আরশি থেমে হা করে শ্রাবণের মুখের দিকে চেয়ে তাকিয়ে আছে। শ্রাবণ আরশির অবস্থা দেখে হেসে আরশির থুতনিতে হাত দিয়ে মুখ বন্ধ করিয়ে দিয়ে বলে, মুখ বন্ধ করো, মাছি ঢুকতে পারে। প্রেমের শহর বলে কথা, যদি মাছি তোমাতে মুগ্ধ হয়ে তোমার মুখের ভেতর ঢুকে যেতে চায়, বলা তো যায় না, তখন তোমার। আরশি এবার ক্ষেপে গেল, বলে, তারা টাইপ কথাবার্তা আপনাকে বলতেই হবে? কেন না বললে পেটের ভাত হজম হয় না? না হয় না। আরশি এবার অনবরত শ্রাবণকে কিল ঘুষি মারতে লাগল। শ্রাবণ হাসতে হাসতে কিছু দূর দৌড়ে চলে গেল। মুশফিকা নাহিদের পাশে বসে আছে। নাহিদ ফোনে কথা বলছে। অপর পাশ থেকে একজন বলছে, মেয়েটার সমস্ত ডিটেইলস আপনাকে ইমেইল করছি। মেয়েটা অরফেন, চার্চে বড় হয়েছে। নাহিদ বাঁকা হাসে, অতঃপর বলে, থ্যাঙ্কস, ইউ উইল গেট ইউর মানি। ফোন কেটে নাহিদ লম্বা করে নিঃশ্বাস ছেড়ে বলে, অ্যাট লাস্ট মেয়েটার খোঁজ পেলাম। মুশফিকা প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে বলে, কিন্তু তুমি? নাহিদের চোখ পড়তেই থেমে গেল। মাথা নিচু করে বলল, সরি। নাহিদ ফিচেল হেসে বলল, সেদিন রেগে থাকাতে বলেছিলাম। তুমি করেই বলতে পারো। মুশফিকা যেন আনন্দিত হল। ইদানিং সে নাহিদকে নিয়ে ভাবতে শুরু করেছে। নাহিদ কোনোভাবে তার উপর অসন্তোষ থাকুক তা সে চায় না। যদিও এর আগেও কিছু পুরুষের সান্নিধ্যে সে ছিল, কিন্তু কথায় আছে না, শরীর ছুঁতে পারলেও মন সবাই ছুঁতে পারে না। তেমনি মুশফিকা এর আগে কারো জন্য এতটা গভীর অনুভব করেনি। সে চায় না 1 বছর পর তাদের সম্পর্কটা শেষ হয়ে যাক কাগজের সম্পর্কের মতো।
সারা জীবন সে নাহিদের সাথেই থাকতে চায়। মুশফিকার অপলক চাহনি ও নীরব দেখে নাহিদ ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি হলো? মুশফিকা সাথে সাথে স্বাভাবিক হয়, নিজেকে ধাতস্থ করে শুধায়, ওই মেয়েটা যদি রাজি না হয়? নাহিদ আয়েশ করে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বলে, হবে হবে, টাকা ছাড়লেই হবে। মেয়েটা আবার অরফেন, টাকার দরকার তার হবে, নয়তো সেখানে একটা ছোট অ্যাপার্টমেন্টে কিনে দিব। রাজি হবে। মুশফিকা হাসল। নাহিদের মেয়েদের প্রতি চিন্তাভাবনা তারও খারাপ লাগে। সে ভাবলেশহীন ভাবে বলে, তোমার কেন মনে হয় ওই মেয়ে লোভে পড়ে তোমার প্রস্তাবে রাজি হয়ে কাজটা করবে? এমনও তো হতে পারে মেয়েটা যেহেতু এতিম, সে নিজের দ্বারা অন্যের ক্ষতি করতে চাইল না। নাহিদ তাচ্ছিল্য হেসে বলল, নিজের দিকে চেয়ে কথাটা বলো। তুমি করছো না টাকার জন্য। এই বলে উঠে রুম থেকে বেরিয়ে গেল। মুশফিকা মলিন হেসে সেখানেই বসে রইল। মুশফিকা নিজে নিজেই বলতে লাগল, দাদি বলতো আমি আমার মায়ের চরিত্র পাব। মা যেমন অন্যের সংসার ভেঙে নিজেরটা গড়েছে, আমিও তো অন্যেরটা ভেঙে নিজেকে গড়তে চাইছি। দাদি সত্যিই বলতো, আমি কারো ভালো করতে পারি না, স্বভাবত প্রচণ্ড স্বার্থপর যে। অতঃপর সেখানেই অনর বসে রইল। ক্লাস টেস্টের জন্য আরিয়া ও আশিক পড়ছে। তখন আশিকের ফোন বেজে উঠলে আরিয়া সতর্ক দৃষ্টিতে সেদিকে তাকায়। তার সন্দেহ জেবিন মেয়েটা কল করেছে। ওদিকে আশিককে তার বন্ধু ক্লাস নোটের জন্য কল করেছে। আশিক ফোন কানে রেখেই আরিয়াকে বলে, তোমার খাতা থেকে পরশু দিনের ক্লাসের নোটটা ছবি তুলে একটু দাও তো আমাকে, জিদান চাইছে। আরিয়া নিজের চিন্তাকে ভুল প্রমাণ হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাতা থেকে ছবি তুলে আশিককে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। বিড়বিড় করে বলতে থাকে, না, এই জেবিনের একটা ব্যবস্থা করতে হচ্ছে, কালই ওকে ধরব। কি চায় সে? আমার স্বামী কয়দিন পর আমার বাচ্চার বাপও হবে, তার দিকে কি না নজর দিয়ে বসে আছে। বেহায়া মেয়ে, একদম গলার টুটি চেপে ধরব। হুহ। আশিক আরিয়াকে কলমে নিব দিয়ে খাতায় আঘাত করতে দেখে সন্দিহান দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর শুধায়, তুমি এমন করছো কেন? হু। খাতায় কলম দিয়ে গুতাচ্ছ কেন? কার উপর রাগ ঝাড়ছ? আরিয়া এবার থতমত খেয়ে যায়। ফের আমতা আমতা করে বলে, কিছুতেই মনে থাকছে না, বারবার ভুলে যাচ্ছি, তাই। ওহ, মনোযোগ দিয়ে পড়ো। মনের মধ্যে অবান্তর চিন্তা বাদ দাও, পড়াতে ফোকাস করো। আরিয়া মাথা দুলিয়ে পড়তে আরম্ভ করল। সময় কত দ্রুত পেরিয়ে যায়, যেন চোখের পলকেই দিন পেরিয়ে সপ্তাহ কেটে যায়। সময়ের সাথে সাথে ব্যস্ততাও যেন বাড়তে থাকে। তখন মনে হয় 24 ঘন্টার বদলে যদি দিনে 27 ঘন্টা পাওয়া যেত। আরশির বর্তমান অবস্থাও তেমনি। আগামীকাল কোর্সের মিড পরীক্ষা, তাই নাকে মুখে পড়ছে অবস্থা। কয়েকদিন ঘোরাফেরার কারণে অনেক পড়া জমে গিয়েছিল, তাই তো 3-4 দিন যাবৎ শ্রাবণ আরশিকে কল করেও পাচ্ছে না। পেলেও 10-15 মিনিটের বেশি আরশি কথা বলতে পারে না। তার উপর কানাডা ইটালির থেকে 6 ঘন্টা পেছনে। সময়ের গ্যাপে দুজনের কথা বলার টাইম টেবিলেও পরিবর্তন হয়েছে। আরশি ভেনিস থেকে মিলানে ফিরেছে 2 সপ্তাহ হয়েছে। শ্রাবণও সেখান থেকে কানাডার ফ্লাইটে চলে গেছে। আরশি ও লিসা নিজেদের রুমে পড়ছে, তখন পাশের রুম থেকে সোহার চিৎকার শুনে দুজনেই হকচকিয়ে তাকায়। লিসা বলে, হোয়াই ইজ সি স্ক্রিমিং? ডোন্ট নো, বলে আরশি উঠে গেল। পিছু পিছু লিসাও গেল।
সোহার রুমে গিয়ে দেখল সোহা ফোন নিয়ে এক প্রকার নাচছে। মোনাও অবাক হয়ে দেখছে। আরশি ও লিসা মোনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড টু হার? মোনা জবাবে বলে, ডোন্ট নো, সাডেনলি সি স্টার্টেড বিহেভিং লাইক দিস। অতপর তিনজনেই কিছুক্ষণ সোহার পাগলামো দেখতে থাকে। সোহা ওদেরকে এভাবে নিজের দিকে বিরক্তি ও কৌতূহলের দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে শান্ত হয়ে বসে ফের এক্সাইটমেন্ট নিয়ে বলে, রিক জাস্ট সেন্ড মি এ মেসেজ, টুমোরো হি উইল কাম টু মিট উইথ মি। ইটস জাস্ট আনবিলিভেবল। ওরা তিনজন একে অপরের দিকে চেয়ে থেকে কোনো প্রত্যুত্তর না করে যে যার কাজে চলে যায়। সোহা তার বন্ধুদের এত নির্বিকার দেখে আশাহত হয়ে যায়। তখন তার হঠাৎ খেয়াল হয় কাল তার পরীক্ষা। আর সন্ধ্যা থেকে 1 ঘন্টা সে পড়তে বসেনি। রিকের সাথে কথা বলেছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে আরশি শ্রাবণকে কল করে। ক্যাম্পাসের একটা নীরব স্থানে বসেছে সে। সোহা গেছে রিকের সাথে দেখা করতে। সাথে করে লিসাকেও নিয়ে গেছে। মোনার পরীক্ষা সবেই শুরু হবে। কানাডায় এখন সকাল 9টা। শ্রাবণ অফিসের জন্য তৈরি হচ্ছিল। এমন সময় কল আসে। সে কোট পড়তে পড়তে স্ক্রিনে আরশির নাম দেখে রিসিভ করে বলে, 5 মিনিট পর কল করছি, একটু ওয়েট করো। অতঃপর কল কেটে দেয়। আরশি বুঝল যে শ্রাবণ এখন অফিসের জন্য বেরোবে। ক্যাব হয়তো চলে এসেছে। আরশি বসে বসে ফোনের গ্যালারিতে ভেনিসে ঘোরাঘুরির শেষ দিনের ছবিগুলো দেখছে। দুজনে একসাথে নৌকার এক সাইডে আগে পাছে করে বসে 2 হাত ছড়িয়ে তোলা ছবি। শ্রাবণ আরশিকে নৌকাতেই লাল গোলাপের তোড়া দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করার ছবি। ক্যান্ডেল নাইট ডিনারের ছবি। আরও কিছু সুন্দর মুহূর্তের ছবি। মুহূর্তগুলো আরশির দৃশ্যপটে ভেসে ওঠে। অজান্তেই আরশি লাজুক হাসে। আজ তার পরীক্ষা শেষ হলো। 3টা সাবজেক্টের পরীক্ষা পরপর 3 দিনে দিয়েছে। এখন আগামীকাল ক্লাস নেই। কিছুক্ষণের মধ্যে শ্রাবণ কল করে। আরশি রিসিভ করে বলে, সরি, কালকে ইন্টারনেটে ছিলাম না। আপনি কল করেছিলেন। পরীক্ষা কেমন হলো তাই বলো। আলহামদুলিল্লাহ ভালো। দুপুরে খেয়েছো? না, খাবো। আচ্ছা শুনুন না, আপনি তো বলেছিলেন স্নিগ্ধা আপুর সাথে কথা বলতে। আমি মাকে কল করলে আপুর সাথে কথা বলতে পারবো। আসলে সরাসরি আপুকে কল করতে ভয় করছে, যদি রিসিভ না করে। শ্রাবণ খানিক ভাবল, ফের বলল, করতে পারো। আপু তো মায়ের কাছেই আছে। ঝামেলা মিটিয়ে নিও। এখন অ্যাপার্টমেন্টে যাও। আমি অফিস থেকে ফিরে কল দিব। তারপর বলতে বলতে শ্রাবণ ফোন কান থেকে নামিয়ে ক্যাব ড্রাইভারকে বলে, স্টপ স্টপ। ড্রাইভার গাড়ি থামালে শ্রাবণ অর্ধনমিত গাড়ির কাঁচ পুরোটা নামিয়ে রাস্তার ধারে দাঁড়ানো এক তরুণীকে ডাকে, হেই ইরিনা। মেয়েটি বারবার হাতঘড়িতে সময় দেখছিল। হঠাৎ নিজের নাম শুনতে পেয়ে সেটা অনুসরণ করে তাকায়। অতঃপর পরিচিত চেহারা দেখে এগিয়ে আসে। শ্রাবণ তাকে জিজ্ঞাসা করে, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার? মেয়েটি জবাবে বলল, অ্যাকচুয়ালি আই বুকড এ ক্যাব বাট আনফরচুনেটলি ক্যাব ড্রাইভার সাডেনলি গট সিক। ওহ, সো ইউ আর গেটিং লেট। ইউ ক্যান কাম উইথ মি। উই আর ইন দ্য সেম অফিস। ইরিনা খানিক বিব্রত হল। তা দেখে শ্রাবণ বলল, কাম, ডোন্ট ফিল হেজিটেটিং। ইরিনা কৃতজ্ঞতা স্বরূপ হেসে গাড়িতে শ্রাবণের পাশে উঠে বসল। অতঃপর ধন্যবাদ জানাল। এদিকে আরশি এখনো কলে। সে 2 পক্ষের কথোপকথনই শুনেছে। শ্রাবণ ফোন কানে নিয়ে বলল, রাতে কল করছি।
বাই। আরশি মৃদু স্বরে বাই বলে কল রেখে দিল। অতপর ভাবতে লাগল, শ্রাবণ তাকে ইরিনা নামের একটি মেয়ের গল্প বলেছিল। শ্রাবণ তাকে বলেছিল মাস্টার্স করাকালীন ইরিনা নামের এক মেয়ে শ্রাবণকে একবার প্রপোজ করেছিল। মেয়েটি শ্রাবণের 1 ইয়ারের জুনিয়র ছিল। তাহলে কি এই সেই ইরিনা, নাকি অন্য ইরিনা? কিন্তু ইরিনা যে শ্রাবণের কলিগ এটা তো বলেনি। প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে আরশির মস্তিষ্কে। নিজেকে শান্ত করতে নিজেই বলে, হোয়াটেভার। শ্রাবণ তো বলেছেই মেয়েটি তাকে প্রপোজ করার পর সে সাথে সাথে না করে দিয়েছিল। তারপর মেয়েটি আর কখনো তার কাছে প্রপোজাল নিয়ে আসেনি। তাহলে আমি অযথাই ভাবছি। ধুর। উঠে দাঁড়ালো আরশি। লিসা ও সোহাকে খুঁজতে লিসার ফোনে কল করল। লিসা জানালো তারা একটা ক্যাফেতে আছে, সেখানেই যেন সে আসে। আরশিও সেই পথে যেতে লাগল। রাত প্রায় 8:30। আরিয়া ভয়ে ভয়ে চুপসে মুখ লুকিয়ে বিছানায় বসে আছে। আশিক টিউশনি থেকে এখনো ফেরেনি। ভার্সিটির থেকে ফেরার পর তার শরীর খুব খারাপ করেছিল, বমিও হয়েছে। তারপর কাজের মেয়েটা তাকে এমন এক কথা বলল যা শুনে সে সত্যি ঘাবড়ে গিয়েছিল। তারপর নিজেরও কিছু মনে হওয়াতে কাজের মেয়েটাকে দিয়েই ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট কি তারা চিহ্ন নিয়ে আনে। অতঃপর টেস্ট করে রেজাল্ট দেখে এখন দরজা লাগিয়ে চুপচাপ বসে আছে। কাজের মেয়েটা রেজাল্ট জানতে কয়েকবার ডেকেও গেছে কিন্তু আরিয়া সাড়া দেয়নি। আরিয়া নিজেই বিষয়টা নিয়ে চিন্তিত। যদিও তাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস, কিন্তু এত জলদি বেবি নেওয়ার ইচ্ছে তো তার ছিল না। এখনো গ্র্যাজুয়েশনের কিছু মাস বাকি। ঘড়ির কাঁটায় 9টা বাজতেই দরজায় নক হলো। আরিয়া জানে এখন আশিক এসেছে। সে দ্রুত উঠে এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। তার ধারণা সত্যি করে দরজার অপর পাশে আশিকই ছিল। আরিয়া দরজা খুলেই কোনো বাক্য ব্যয় ছাড়াই আশিকের বুকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। আচমকা এমন হওয়াতে আশিক এক পা পিছিয়ে গিয়ে আরিয়াকে আগলে ধরে। আশিক বুঝতে পারল না আরিয়ার এমন করার কারণ। এদিকে সিঁড়ি দিয়ে নাহিদ উঠছিল। 2 ভাই একসাথেই বাড়িতে ফিরেছে। নাহিদের নজর না চাইতেন আশিকের রুমের দরজার দিকে যেতেই সে পরিবেশ দেখে কয়েক সেকেন্ড দাঁড়ায়। তার রাগ হচ্ছে। সিঁড়ির হাতলে মুষ্টিমেয় আঘাত করার পর উঠে যেতে নিলেই একদম উপরের সিঁড়িতে দাঁড়ানো মুশফিকার সাথে নজরবন্দি হয়। অতঃপর নাহিদ মুশফিকাকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে যায়। মুশফিকা কলিং বেলের শব্দে নিচে নামছিল। তার আগেই কাজের মেয়েটা দরজা খুলে দেওয়াতে সেখানেই দাঁড়িয়ে ছিল। কিন্তু পথিমধ্যে আরিয়ার আচমকা কাণ্ডও তার নজর কেড়েছে। সেই সাথে নাহিদের রাগের বহিঃপ্রকাশও। মুশফিকা কিছুটা সন্দেহ করে। আরিয়ার শরীর খারাপের ব্যাপারে সে জানে। তারপর রান্নাঘরে গিয়ে জানতে পারে আরিয়া প্রেগন্যান্সি কিট আনিয়েছে। তাই আরিয়ার আচরণে ধারণা করে নিয়েছে মেয়েটা প্রেগন্যান্ট। মুশফিকা মৃদু হাসল, কিন্তু পরক্ষণেই মুখ জুড়ে নেমে এলো কালো মেঘের ছায়া। ভয় হচ্ছে তার নাহিদ ওদের কোনো ক্ষতি করবে না তো। আশিক নিজেকে সামলে নেয়। তারপর আরিয়াকে ওই অবস্থাতেই আগলে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দরজা লাগায়। অতঃপর আরিয়াকে সোজা করে দাঁড়া করিয়ে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে আরু? তুমি হঠাৎ এরকম করছো কেন? কেউ কি কিছু বলেছে? আরিয়া মাথা নিচু করে না বোধক মাথা নাড়িয়ে চুপ করে আছে। তাতে যেন আশিকের চিন্তা আরো বাড়ল। সে আরিয়ার থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে ফের শুধায়, কি হয়েছে বলো না? তুমি এমন চুপ করে থাকলে তো আমার চিন্তা বাড়বে। আরিয়া বেড সাইড টেবিল থেকে প্রেগন্যান্সি কিটটা এনে আশিকের হাতে দেয়। আশিক কিটটা দেখেই স্তব্ধ হয়ে গেছে।
তার চোখ মুখের অবস্থা দেখে আরিয়া ধারণা করতে পারছে না আশিকের মনে কি চলছে। আরিয়া বিছানায় বসে বলে, আমরা দুজনেই এখনো স্টুডেন্ট, বিয়েটাও হয়েছে একটা কাহিনীর মাধ্যমে। তুমি বিয়ের জন্য প্রিপেয়ার ছিলে না, এখন নিশ্চয়ই বাচ্চার জন্য প্রিপেয়ার না। সিদ্ধান্ত নেওয়াও সহজ না, আমি জানি, আমি নিজেও বুঝতেছি। আরিয়ার কথার মাঝেই আশিক বলে উঠে, কত কিছু গুছাতে হবে, তোমাকে চোখে চোখে রাখতে হবে। এই তুমি বাড়ি এসে কিছু খেয়েছো? চোখ মুখ ফ্যাকাশে লাগছে। আরিয়া অবাক হয়ে আশিকের মুখপানে চেয়ে আছে। আশিক তবে মেনে নিল। আরিয়াকে একদৃষ্টিতে চেয়ে থাকতে দেখে আশিক এগিয়ে আসলো। অতঃপর হাঁটু গেড়ে ফ্লোরে বসে আরিয়ার গালে হাত দিয়ে বলল, টেনশনে খাওনি তাই না? একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। এই সময় এত কেয়ারলেস হলে হয়? একটু নিজের খেয়াল রাখতে হবে তো। তুমি একটু রাখবে, বাকিটা আমি রাখব। বলতে বলতে আরিয়ার দুই গালে সামান্য বাচ্চাদের মতো টেনে দিয়ে উঠে গেল। আরিয়া সেখানেই অবাক হয়ে বসে আছে। আশিক এত সহজে মেনে নিবে তা নিয়ে তার সন্দেহ ছিল। যতই হোক, এখনো গ্র্যাজুয়েশন শেষ করেনি। অজান্তেই আরিয়া হেসে ফেলল। জলদি করে বিছানা থেকে ফোন উঠিয়ে নিজের মাকে কল লাগালো। আরশি, সোহা ও লিসা অ্যাপার্টমেন্টে ফিরেছে। সোহার মন খারাপ খুব, কারণ রিক আজ তাকে নিজের গার্লফ্রেন্ডের সাথে মিট করিয়েছে। রিক বুঝতে পেরেছিল সোহা তার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই সোহাকে বুঝাতে নিজের গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছিল। সোহা এখন মন খারাপ করে ফ্রেশ না হয়েই একদিকে মুখ করে বিছানায় শুয়ে পড়েছে। আরশি ও লিসা ওর মনের অবস্থা বুঝতে পারল। লিসা বলল, সি রিয়েলি ব্রোকেন, টাইম উইল হিল হার। ইয়াহ। দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আরশি কিনে আনা ফ্রোজেন ফুডগুলো ভাজতে কিচেনে যায়। রান্না করার এক পর্যায়ে আরশির মনে পড়ে তার শাশুড়িকে কল করার কথা। সে লিসাকে ডেকে একটু রান্নার দিকটা দেখতে বলে কিচেন থেকে বেরিয়ে ব্যালকনিতে যায় কল করতে। মিসেস সন্ধ্যা তখন নেটে না থাকাতে আরশি ফিরে আসে। ভাবল পরে কল করবে। আরিয়ার প্রেগন্যান্সির খবর শুনে মিসেস আশালতা বেজায় খুশি। তিনি তো এই রাতের বেলাতেই আরিয়ার শ্বশুরবাড়ি যাবেন বলে মনস্থির করেছিলেন। অতঃপর স্বামী ও ছেলের কথা শুনে আগামীকাল যাবেন বলে ঠিক করলেন। কিন্তু এখন থেকেই মেয়ের পছন্দের সবকিছু রান্না করবেন বলে কাজে লেগে পড়েছেন। আরিয়ার খবরটা পেয়ে মিসেস নেহা ও মিস্টার হাসানও বেশ খুশি। তারাও দাদা দাদি হবেন। খবরটা এখনো অবধি নাহিদের কান পর্যন্ত পৌঁছায়নি। খাবার টেবিলে আরিয়া বাদে সবাই উপস্থিত। তখনই মিসেস নেহা কথাটা তুললেন, শোন আশিক, কাল একবার আরিয়াকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখিয়ে আসিস। সব নর্মাল কি না, কোনো কমপ্লিকেশন আছে কি না জানা যাবে। আশিক খেতে খেতে মাথা নাড়ায়। তখন মুশফিকাও বলে উঠে, মা, আমিও সাথে যাই। আশিক একা পারবে? প্রথমবার বলে কথা, দুজনেই নার্ভাস থাকবে, সাথে আরেকজন থাকলে ভালো হয় না। মিসেস নেহা খুশি হলেন। ইদানিং উনার কাছে মুশফিকাকে ভালোই লাগছে। স্বামীর বলা চরিত্রের সাথে এই মুশফিকার মিল দেখছেন না। মানুষ বদলায়, কথাটা তিনি বিশ্বাস করেন। তিনি বললেন, হ্যাঁ যাও, ওরা দুজনই ছোট, এসব ব্যাপারে খুব একটা কিছু বুঝবে না, তুমি সাথে গেলে ভরসা পাবে। নাহিদ খেতে খেতে সবার দিকে একবার করে চোখ বুলাচ্ছে। সে সবার আরিয়াকে নিয়ে এত কেয়ারের কারণটা ঠিকভাবে ধরতে পারছে না। তখন মিস্টার হাসান বলে উঠেন, তুমিও সাথে যাও নেহা, যাকে ভরসা করে পাঠাচ্ছ তারও তো এসব বিষয়ে অভিজ্ঞতা নেই। তিনজনেই এসব বিষয়ে অনভিজ্ঞ।
তুমি অভিজ্ঞ, সাথে গেলে আরও সাহস পাবে। বাড়িতে প্রথম নাতি নাতনি আসতে চলেছে বলে কথা। নাহিদ এবার থমকালো। মুশফিকার দিকে তাকায়, তো একবার মায়ের দিকে, তো আরেকবার আশিকের দিকে। মিস্টার হাসান সেটা লক্ষ্য করে বলেন, এভাবে তাকাচ্ছ কেন? তুমিও জেঠা হচ্ছ। নাহিদ অবাক হয়ে প্রশ্ন ছুড়ে, আরিয়া প্রেগন্যান্ট? মিসেস নেহা বললেন, হ্যাঁ, প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করে জেনেছে। কালকে মেডিকেল টেস্ট করলে একদম শিওর হওয়া যাবে। নাহিদ আবার খাওয়া শুরু করল। তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করল না। খাবার টেবিলে উপস্থিত সবাই কিছুটা অন্যরকম দৃষ্টিতে চাইল। নাহিদের খাওয়া প্রায় শেষের দিকেই ছিল। সে খাওয়া শেষ করে উঠে যেতে যেতে আশিককে বলল, কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক। অতঃপর উপরে উঠে চলে গেল। নাহিদ যেতেই মিসেস নেহা বললেন, ও মেনে নিতে শুরু করেছে। যাক, ভালো লাগছে। মুশফিকা বাদে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও মুশফিকা মনে মনে হাসফাস করছে। নাহিদের পরিকল্পনা তো সে জানে। আরশির কাছেও আরিয়ার খবরটা পৌঁছে গেছে। আরিয়াই কল করে বলেছে। আরশি তো মহা খুশি। তার ছোট্ট বোনটা কি না মা হতে চলেছে। তার খুশির তুলনা হয় না। আরিয়া কিঞ্চিত মন খারাপ করে বলে, আপু, ভেবেছিলাম আমি আগে খালা হব। তোমার বাচ্চাকে নিয়ে কত প্ল্যান ছিল আমার। কিন্তু দেখো, তুমি আগে খালা হচ্ছ। আর আমার খালা হওয়ার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। এটা কি ঠিক বলো? আরশি হেসে উঠল, বলল, তোর দুলাভাই থাকে সুদূর কানাডায়, আর আমি থাকি ইটালিতে। তোর খালা হতে দেরি আছে, তাই বললে হবে। তোমাদের এত রোমান্টিক একটা হানিমুন ট্যুর ছিল, আর আমি খালা হব না? নট ফেয়ার। আরশি কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, চুপ। বড় বোনের সম্পর্কে এভাবে বলে দিন দিন তুই ঠোঁট কাটা স্বভাবের হয়ে যাচ্ছিস। আরিয়া সেসবে পাত্তা দিল না। বলল, সে যাই হই, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিব, বুঝলে? আরশি অবাক হয়ে বলল, তোর ছেলেই এখনো দুনিয়াতে আসলো না, আর তুই বিয়ের চিন্তা করিস? এই, তুই ফোন রাখো, অনেক রাত হয়েছে। না না, তুমি আগে বলো। ঘুমা বোন। মানুষের ভাগ্য কি আমরা বলতে পারি? যা ভাগ্যে আছে হবে। ঘুমা। রাখছি। আচ্ছা। আরশি মুচকি হেসে বিদায় জানিয়ে কল কেটে দেয়। বাংলাদেশে এখন রাত 11টা। তাহলে আজকে আর তার শাশুড়ি ও ননদের সাথে কথা বলা হলো না। এত রাতে কল করাটাও নিশ্চয়ই ভালো দেখাবে না। তাহলে আগামীকাল সকালেই কল করবে। স্নিগ্ধা আপু কেন তার উপর রাগ তা সে নিজেও জানে না। পূর্বে কোনো ভুল করেছে কিনা যে এর জন্য রাগ, তা তো তার জানতে হবে। ফুস করে ঘন নিঃশ্বাস ছেড়ে খানিক হাসল। বোনের কথাগুলোই তার এই হাসির কারণ। দেখতে দেখতে প্রায় মাস খানেক সময় পেরিয়ে গেছে। আরশির সাথে স্নিগ্ধার সম্পর্কও স্বাভাবিক হয়ে গেছে। হয়েছে সেটাও শ্রাবণের বদৌলতে। নয়তো স্নিগ্ধা তো আরশির সাথে কথা বলবে না। কিশোরী বয়সের ছোট কিছু কথার জের যে স্নিগ্ধা মনে গেঁথে রেখেছে, সেটাও আরশি ঘুণাক্ষরে টের পায়নি। ছোট কিছু কথাই তো আরশি বলেছিল, আপু, তোমার ভাই এত ছ্যাঁচড়া কেন? আমাদের বাড়িতেই সারাক্ষণ পড়ে থাকে, আবার আমার সাথে বড় মুখ করে তর্ক করে। আমার যে বিরক্ত লাগে সেটা কি তোমার ভাই বুঝে না? তোমার ভাইকে না করে দিবে। আমার এসব মোটেও পছন্দ না। ভাইয়ার অন্য ফ্রেন্ডরা তো এত ঘন ঘন আসে না, আর যারা মাঝে মাঝে আসে তারা আমাকে বিরক্তও করে না। যেমন সুমন ভাই। সুমন ভাইয়াও তো ভাইয়ার ছোট বেলার বন্ধু।
কই উনি তো আমাকে রাগায় না। তোমার ভাইটাই এমন কেন? আরশি তখন স্কুলে পড়তো। কিশোরী বয়সে অনেক কিছুই চক্ষুশূল হয়। আর স্নিগ্ধা তখন এইচএসসি দিয়েছে। দুজনের মধ্যে তখন থেকেই সম্পর্কের অবনতির শুরু। কিন্তু এখন দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। প্রায় প্রতিদিনই দুই ননদ ভাবির কথা হয়। ইদানিং আরশি শরীরও বেশ খারাপ করছে। ভার্সিটি থেকে ফিরে শরীর একদম নেতিয়ে যায়। ঘুমও বেড়েছে প্রচুর। খাওয়া দাওয়াতেও প্রচুর অনীহা। আরশির এসব অসুস্থতার কথা শুনে মিসেস আশালতা ভীষণ চিন্তিত। উনি যা ভাবছেন তা যদি হয় তবে ভিনদেশে তার মেয়েটা একা কিভাবে সামলাবে। এদিকে ছোট মেয়েকেও নিজের কাছে নিয়ে এসেছেন। আর কয়েকদিন পর ছেলের বিয়ে। উনার উপরও চিন্তার শেষ নেই। মিসেস আশালতা বললেন, কাল একবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিস। আরশি মায়ের সাথে ফোনে কথা বলার সাথে সাথে শশার আচার ও লিসার বানানো চিকেন বিরিয়ানি খাচ্ছিল। সকালে যে একবার বমি করে ভার্সিটিতে গিয়েছে সেটা আর মাকে বলেনি। এখন মায়ের কথা জবাবে বলে, আরে মা, একটু প্রেসারে আছি বলে শরীর খারাপ করছে হয়তো, ঠিক হয়ে যাবে। আর এখন তো খাচ্ছি। তুই বুঝতে পারছিস না, একটু চেক আপ করিয়ে নিলেই বাকি হয়। না জেনে কোনো ওষুধ কিন্তু খাবি না। শ্রাবণকে বলেছিস? মায়ের কথা শুনে আরশির হাসি পেয়ে গেল। সে বলল, তোমার মেয়ে জামাই ইদানিং অনেক ব্যস্ত থাকে। কি একটা প্রজেক্টের কাজ পেয়েছে, 5-6 জন মিলে সেটা করছে। আর তুমি এমন ভাবে বলছো যেন আমি প্রেগন্যান্ট। তুমিও না মা। আমার রিসার্চের লেখালেখিতে কিছুদিন যাবৎ রাত জাগতে হচ্ছে বলেই এমন হচ্ছে। তুমি তো জানোই আমার ঘুম কত পছন্দের। মিসেস আশালতা তারপরও চিন্তিত। এরকম নজর আন্দাজ করা তো ঠিক না। তারপরও তিনি মেয়েকে বুঝাতে চেষ্টা করলেন। কিন্তু আরশির খাওয়া শেষ হতেই আরশি রিসার্চের লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বলে বেশি কথা বলা হয় না। এদিকে নাহিদকে এতদিন পর এত খুশি দেখে মুশফিকাও খুশি হল। কিন্তু সে মনে মনে সন্দিহান। নাহিদ এত খুশি মানে নাহিদের মনে কিছু তো চলছেই। মুশফিকা কফি নিয়ে নাহিদের কাছে গিয়ে বসল। অতঃপর কফির মগ এগিয়ে দিয়ে বলল, আজ তোমাকে অনেক খুশি খুশি লাগছে। কিছু কি হয়েছে? নাহিদ কফির মগ নিয়ে তাতে এক চুমুক দিয়ে শান্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমি নিজস্ব একটা ছোট কোম্পানি খুলেছিলাম শেয়ারে। বাবা জানে না সেটা? সেটার একটা ব্রাঞ্চ ইটালিতে নেওয়া হয়েছে। আমরা 7 জন পার্টনার। এতদিন 6 জন ছিলাম। 7ম জনকে কিছুদিন আগে অ্যাড করলাম। সে ইটালিতে সিটিজেন প্রাপ্ত। তাই এখন ব্রাঞ্চ সেখানেও হচ্ছে। মুশফিকা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি কি শুধু তোমার কোম্পানির জন্য হ্যাপি, নাকি অন্য কোনো কারণেও? নাহিদ বাঁকা হেসে বলে, তোমার কি মনে হয়? অবভিয়াসলি আমি এই কারণ সহ অন্য কারণেও হ্যাপি। তুমি তো জানোই। আর হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার কিছু টাকা লাগবে? আমি 50,000 তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। এই বলে নাহিদ উঠে ব্যালকনিতে চলে গেল। মুশফিকা হতাশ নিঃশ্বাস ছেড়ে বসে রইল। শরৎকালে আমেজ প্রকৃতিতে। মনোরম আবহাওয়া। ক্যাম্পাসে একাকী বসে বসে আইসক্রিম খাচ্ছে আরশি। আজ পিটারের জন্মদিন। পিটার সবার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে। তার আনা খাবারগুলোর মধ্যে সবই হাফ বয়েল। মাছের একটা আইটেম এনেছে হালকা তেল ও আঁচে গোলমরিচ দিয়ে রান্না করা। আরশি কিছুদিন যাবৎ হাফ বয়েল কোনো মাছ মাংসই খেতে পারছে না। বেশি করে মশলাদি না দিলে সে খেতে পারে না।
এই তো পিটার যখন আরশিকে মাছের ওই আইটেমটা টেস্ট করতে বলল, আরশি পিটারের মন রাখতে একটু মুখে নিতেই যেন তার মনে হচ্ছিল পেটের ভিতর সব উল্টে আসছে। আরশি ছুটে গিয়ে ডাস্টবিনের কাছে বমি করল। আরশিকে বমি করতে দেখে সবাই উদ্বিগ্ন। পিটার বারবার সরি বলেছে আরশিকে। তারপর আরশির জন্য ভ্যানিলা আইসক্রিম এনে দিয়েছে। আইসক্রিম খেতে খেতে আরশি নিজেই ভাবল একবার টেস্ট করেই দেখবে, যদি সত্যি সত্যি সে প্রেগন্যান্ট হয়। যদিও পিরিয়ড মিস করা নিয়ে সে তেমন একটা চিন্তিত ছিল না, কারণ তার মাঝে মাঝেই দেরিতে হয়। কিন্তু গতকাল মায়ের বলা কথাগুলো এখন ভাবছে। বন্ধুদের বলে নিজেই নিকটস্থ হসপিটালে চলে গেল। সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে টেস্ট করালো। আধা ঘন্টা অপেক্ষা করার পর টেস্টের রিপোর্ট তার হাতে আসে। আরশি এখনো খুলে দেখেনি। ভীষণ ভয় করছে তার। ইতোমধ্যে লিসা, সোহা, মোনা, হ্যারি ও পিটারও হসপিটালে চলে এসেছে। সোহা বলছে, রিপোর্টটা খুলে দেখ। সোহার সাথে বাকিরাও তাল মেলালো। আরশি ভীত স্বরে বলল, ইফ দ্য রেজাল্ট ইজ পজিটিভ দেন, ইফ ইট ইজ পজিটিভ দেন ইট উইল বি গুড নিউজ, ডোন্ট বি স্কেয়ার্ড। লিসার সাথে বাকিরাও তাল মেলালো। আরশি লম্বা শ্বাস নিয়ে রিপোর্টটা খুলল। প্রথমেই নজর গেল পজিটিভ লেখাটার উপর। সাথে সাথে আরশি রিপোর্টটা উল্টে মুখে হাত দিয়ে বসে রইল। আরশি প্রতিক্রিয়াতে সোহা বিষয়টা বুঝতে পারলেও বাকি চারজন এখনো উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। সোহা আরশির কাঁধে হাত রেখে নরম কণ্ঠে শুধালো, পজিটিভ। আরশি হ্যাঁ বোধক মাথা নাড়াল। সোহা সাথে সাথে হই হই করে বাকিদেরও খবরটা বলে দিল। হসপিটালের অন্যান্য রোগীরা উৎসুক হয়ে এই 6 জন ছেলে মেয়ের গ্রুপটাকে দেখছে। হসপিটালের বাহিরে এসে আরশি চিন্তিত সুরে বলল, শ্রাবণ এমনিতেই কত টেনশন থাকে আমাকে নিয়ে, এখন ওকে কিভাবে বলি। লিসা এখন বাংলা অনেকটাই বুঝতে পারে, সেই সাথে মোনাও। লিসা বলে, রিল্যাক্স, উই আর হেয়ার উইথ ইউ, নাও ইউ হ্যাভ টু বি রিল্যাক্স এন্ড এভরিথিং উইল বি ফাইন ডিয়ার। আরশি খানিক হাসল। রিপোর্টটার ছবি তুলে শ্রাবণকে পাঠিয়ে দিল, যদিও জানে শ্রাবণ লাঞ্চ ব্রেকের আগে দেখবে না। বড় মেয়ের প্রেগন্যান্সির কথা শুনে মিসেস আশালতা খুশি তো হলেন, কিন্তু সেই সাথে চিন্তার অন্ত নেই। ছোট মেয়ের খেয়াল নিজে কাছ থেকে রাখতে পারছেন, কিন্তু বড় মেয়ে তো সেই সুদূর ইউরোপে থাকে। তিনি বললেন, সাবধানে থাক মা, তোর তো নিজের প্রতি যত্নই থাকে না, এ সময় আবার ওখানে একা। আমি খেয়াল রাখব মা, তুমি চিন্তা করো না তো। ভাইয়ার বিয়ের আর কিছুদিন বাকি, চিন্তা করে প্রেসার বাড়িয়ে ফেলো না। সন্ধ্যার পর আমার 3 বান্ধবী একটু পরপর এটা ওটা নিয়ে হাজির হচ্ছে। জানো হ্যারি কি করছে এখন? হ্যারি তার নানির বানানো আচার আমাকে এনে দিয়ে গেছে। হ্যারির মা নাকি পাঠিয়েছে। তারপরেও বলল, এখানে আমার কেউ নেই, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। তুমি এত চিন্তা করলে আমারও অনেক চিন্তা হবে। এদিকে তোমার মেয়ে জামাই কিন্তু একদম কম না আমাকে চিন্তায় রাখতে। আর হ্যাঁ, আমার হবু ভাবি মানে কলি বলবে সে যেন তোমাকে আরও দুশ্চিন্তায় ফেলতে নিজেও বেবি নিয়ে বসে। বলে আরশি হাসতে শুরু করে। মিসেস আশালতাও হেসে ফেলে। পাশে বসা আরিয়া নুডলস খাচ্ছে আর মা মেয়ের বার্তালাপ শুনছে। সে এবার খানিক বিরক্ত হয়ে বলল, উফ মা, আমাকেও একটু কথা বলতে দাও তোমরা। সব কথা কি তুমিই বলবে? নে নে ধর, আমি তোর বাপকে মশারি টাঙিয়ে দিয়ে আসি। তোর তো এই রাতের বেলা নুডলস খেতে মন চেয়েছে তাই না? ঘুমানোর নাম গন্ধ নেই। অতপর মেয়ের হাতে ফোন ধরিয়ে দিয়ে তিনি চলে গেলেন।
আরিয়া ফোন কানে নিয়ে কেশে বলল, দেখ আপু, এবার কিন্তু কনফিউশন হয়ে গেল। কীরকম কনফিউশন? এই যে কার ছেলে হবে, যদি আমার মেয়ে হয় আর তোর ছেলে হয়, তবে তো তোর ছেলে ছোট হবে, তখন কেমন ব্যাখাপ্পা হবে না? যদিও তোর চলে 6 উইক আর আমার 10 উইকস। আর সে কপট রাগ দেখিয়ে বলল, তোর মাথায় সারাক্ষণ কি এসবই ঘুরে নাকি রে? হ্যাঁ আপু। ফোন রাখ এখন, তোর এই উদ্ভট হিসাব তুই নিজে নিজে মিলা। আমার মাথা খারাপ করিস না তো এখন, যা গিয়ে ঘুমা। অতঃপর আরিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই কল ডিসকানেক্ট করে দেয় আরশি। এখন সে অপেক্ষা করছে শ্রাবণের কলের জন্য। শ্রাবণের প্রতিক্রিয়া কেমন হবে ভাবতেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার মনে, যেন মিশ্র প্রতিক্রিয়া। চলবে।